আমরা প্রত্যেকদিন যে জায়গাতে প্রজেক্টটা তৈরি করি সেই জায়গাতে আমরা ঢুকবো যে এই যে এস এই সেট এই ফোল্ডারের ভিতরে ব্যাচ 4 এর ভিতরে এই জায়গাতে আমরা প্রত্যেকদিন একটা করে প্রজেক্ট তৈরি করি। আমি আজকে একটা প্রজেক্ট তৈরি করব, নাম দিব হচ্ছে মনে করেন যে সিএসএস, আজকে দিব হচ্ছে 4 দিলাম। এটা হচ্ছে আমাদের কি ওয়ার্ক ডিরেক্টরি। গতদিন আমরা যখন গিটহাব শিখছিলাম তখন আমরা এই জায়গাতে বলতাম ওয়ার্ক ডিরেক্টরি, মানে এটার ভিতরে আমরা কাজ করব। তো ওয়ার্ক এটাকে কিন্তু আমরা এখনো লোকাল রিপোজিটরি বলতেছি না, এখনো পর্যন্ত আমরা এটাকে বলতেছি ওয়ার্ক ডিরেক্টরি। এখন এই জিনিসটাকে আমরা যেহেতু এখন ওই যে কোড এডিটরটা ইউজ করা শিখছি যে ওই ভিএস কোড, তো ওটা আমি ওপেন করব। আমি কি করলাম, এখানে জাস্ট একটা ফোল্ডার তৈরি করলাম, একটা ওয়ার্ক ডিরেক্টরি তৈরি করলাম, এরপরে আমি ভিএস কোডটা ওপেন করব। ভিএস কোডটা ওপেন করতেছি। আমার মনে হয় পুষ্টির অভাব হয়ে গেছে, বুঝছেন, ঠোঁটে ঘা হচ্ছে কেন বুঝলাম না। দেখেন আমাদের ভিএস কোডটা ওপেন হয়ে গেছে। এই যে ভিএস কোডটা ওপেন হয়ে গেল। এখন আমার কি করতে হবে, যে প্রজেক্টটা বা ওয়ার্ক ডিরেক্টরিটা আমি তৈরি করছি ওই জিনিসটা আমাকে এটার ভিতরে এই কোড এডিটরের ভিতরে নিয়ে আসতে হবে। সেটার জন্য আমাদের কি করতে হয়, আমাদেরকে যাইতে হবে হচ্ছে এই যে ফাইল থেকে, না এই জায়গা থেকে ফাইলে যাব, ফাইল থেকে ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডার এখানে আসবো। হ্যাঁ, ওপেন ফোল্ডার। এই জায়গা থেকে আমার লোকেশনটা বলে দিতে হবে যে ওপেন ফোল্ডার, সেই ফোল্ডারটা কোথায় আছে। সেই ফোল্ডারটা আছে হচ্ছে, সরি অন্য জায়গাতে আছে, আমাকে ঢুকতে হবে আরেকটা ফোল্ডারে। এই যে হলো SHF ব্যাচ 4 এর মধ্যে CSS4, এটাকে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট অবস্থা পেয়ে গেল, এরপরে আমি সিলেক্ট ফোল্ডার দিলাম। এখন এটা ওই প্রজেক্টটা ওপেন হচ্ছে। এখন আমার কাজ হচ্ছে আমরা এই HTML এ কাজ করব। সো আমি এখানে একটা HTML ফাইল তৈরি করব, নাম দিলাম হচ্ছে index.html। এটা আমরা তৈরি করলাম। তৈরি করার পর আমি এখানে একটা HTML একটা কিনে আসলাম, একটা বয়লার প্লেট নিয়ে আসলাম। আমি টাইটেল চেঞ্জ করি বা যা করি সেটা সমস্যা না, যা ইচ্ছা তাই করি, কোনো সমস্যা তো আমাদের নাই। এরপরে আমি একটা এই ট্যাগ দিলাম, আমরা দিলাম হচ্ছে CSS ক্লাস 4, এরকম কিছু একটা দিলাম। আমি এরপর এটা রান করতে পারি, আমরা একটা ক্রমে রান করতে পারি, এখান থেকেও রান করতে পারি, অথবা আমরা এই জায়গাতে আসবো, এই যে ব্যাচ 4 এখানে কিন্তু দেখবেন যে এই যে আপনার ফাইল তৈরি, এখানে ডাবল ক্লিক করলে আপনার ডিফল্ট ব্রাউজারে ওপেন হয়ে যাবে। দেখ আমরা এই এখানে রান করলাম, আমাদের এই যে রান হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বেসিক কার্যকলাপ, তাই না? এখন আমাদের কি করতে হবে, আমরা মনে করেন যে এটাকে আমরা গিটের সাথে ইন্ট্রোডিউস করে দিব, মানে এটা গিটে কাজ করবো, মানে আপনি রেগুলার যেভাবে কাজ করবেন আমি সেই ফরম্যাটটাই আসতেছি। তো আমাদের কি করতে হবে, আমরা গিটে ঢুকতে হবে, গিটে লগ ইন করতে হবে, যে গিটহাব। দেখেন আপনি একটা কাজ করবেন, আপনি একটা নির্দিষ্ট ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন না, আপনি লিখবেন github.com, এরপরে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে আপনি ইউজার নেমটা দিবেন ANWR আনোয়ার ASOSS আনোয়ার হোসেন 4035, এন্টার দিবেন। দেখবেন যে যদি আপনার লগইন করা থাকে তাহলে ঢুকে যাবে, তাহলে আপনাকে লগইন করতে বলবে। ঠিক আছে, আপনি github.com তে ঢুকলেন, তারপর লগইন করবেন, এরকম পেয়ে যাবেন। যাই হোক, এখন আমার কাজ হচ্ছে যে আমি একটা রিপোজিটরি তৈরি করতে হবে। সেই রিপোজিটরি কোথায় করবো, এখান থেকে নিউ রিপোজিটরি। এই রিপোজিটরির নামটা আমি কি দিতে পারি, করিম টরিম যা ইচ্ছা দিতে পারি, কোনো সমস্যা নাই। বাট গুড প্র্যাকটিস কোনটা, যে আমরা এখানে যে প্রজেক্টের নামটা দিলাম CSS4 এই নামে দিতে হবে, দিলে সেটাই ভালো, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা CSS4 এর জন্য আমরা করছিলাম। কি নাম দিছিলাম এটা জানো, CSS-4, CSS-4। যখন CSS-4 দিলাম তখন দেখেন কি বলতেছে, the repository CSS4 is already exist from the account, এটা আছে। তারপরে আমি 41 দিলাম, বলবে এটা নাই, মানে নাম আমি যা ইচ্ছা দেই, কোনো সমস্যা কিন্তু নাই। ঠিক আছে, এখন দিলাম, দেওয়ার পর আমি এখানে কি করলাম, ক্রিয়েট রিপোজিটরি দিলাম। আমার রিপোজিটরি তৈরি হওয়া শেষ, এখানে আমাকে কিছু কোড দিল, এই কোডগুলো আমাকে প্রথমে ইউজ করতে হবে, তারপরের থেকে আমাকে এই 3 লাইন এই কোডগুলো ইউজ করতে হবে। যাই হোক,
আমরা করলাম। এখন যেটা করব, আমরা কি করব, এখানে আমরা গিটে পাঠাই দিব, এখান থেকে টার্মিনাল, এখান থেকে নিউ টার্মিনাল। যারা ক্লিয়ার হন নাই তাদের জন্য আবার একটা সুযোগ, যে আপনারা আবার একটু দেখার সুযোগ পাচ্ছেন। এই কাজটা আপনার কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু দেখেন এই কাজটা কিন্তু আপনি প্রত্যেকদিন করবেন, প্রত্যেক দিনই আপনাকে করতে হবে। তো আমরা টার্মিনাল থেকে নিউ টার্মিনালে আসলাম, নিউ টার্মিনালে আসার পরে এই জায়গাতে আমাদের এটা ওপেন হচ্ছে, এই জায়গাতে আমাদের এটা ওপেন হচ্ছে। আমরা কি করব, প্রথমে আমরা যে গিটের রিপোজিটরি তৈরি করলাম, গিটের যে রিপোজিটরি তৈরি করলাম, সেই রিপোজিটরির সাথে আমাদের এই প্রজেক্টের একটা ইন্ট্রোডিউস করে দিতে হবে, ইন্ট্রোডিউস করে দিতে হবে। সেটাকে বলি হচ্ছে আমরা গিট ইনিট, মানে ইনিশিয়ালাইজ করতে হবে। যখনই আমরা গিট ইনিট কমান্ডটা দেই, তখন এখানে একটা কি হবে, ডট গিট নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যায়। যেমন গিট INIT, গিট ইনিট, এন্টার দিলাম। গিট ইনিট দিলে দেখবেন আপনার এই জায়গাতে দেখবেন আপনার একটা কি হবে, ফোল্ডার, ডট গিট নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন এই যে CSS4, এটাকে কি আমরা লোকাল রিপোজিটরি বলতে পারি? এটাকে বলতে পারি, আমরা এখন বলতে পারি লোকাল রিপোজিটরি। এটাকে আমরা এখন বলতে পারি লোকাল রিপোজিটরি। আচ্ছা, রিপোজিটরি। হ্যাঁ, এখন আমরা কি করব, গিট ইনিট করলাম, এরপরে কি করতে হবে, এখানে কোড দেখেন কি বলতে, গিট অ্যাড করতে হবে। তো আমরা বলতে পারি যে গিট অ্যাড, এখানে দেখেন একটা আনট্র্যাক, এইসব দেখবেন ফলো করবে, কখন চেঞ্জ হচ্ছে কি হচ্ছে। এখন আমি যদি লিখি গিট অ্যাড, এরপরে স্পেস দিয়ে যদি আমি কোন একটা ফাইলের নাম লিখে দেই, যে তুমি এই ফাইলটাকে শুধু অ্যাড করে দাও, তাহলে সে করে দিবে। যেমন এখানে কিন্তু আমাদের একাধিক ফাইল থাকতে পারে, আমি যদি চাই যে একটা ফাইল অ্যাড করবো, তাহলে আমি এখানে সেই ফাইলটার নাম বলে দিব। আর যদি আমি বলি যে না, এখানে যতগুলো ফাইল থাকবে সবগুলো ফাইলে তুমি অ্যাড করো, এই জন্য তাহলে কি করতে, গিট অ্যাড স্পেস একটা ডট। এটা মানে হচ্ছে আপনার এখানে যতগুলো ফাইল থাকবে সবগুলো ফাইলে কি করবে, গিটের সাথে অ্যাড করবে। এন্টার দিলাম। এরপর আপনাকে লিখতে হবে গিট commit, COMM, git commit স্পেস -m। m মানে হচ্ছে একটা মেসেজ দিতে হবে, এরপর স্পেস দেন, বা স্পেস না দিলে সমস্যা না, বা স্পেস দেন দিয়ে এখানে কোটেশন দেন। এই কোটেশনের ভিতরে আপনি একটা মেসেজ লিখতে হবে যে হচ্ছে ফার্স্ট, COMMIT, ফার্স্ট কমিট। এন্টার দিলাম। এটা দেওয়া শেষ। এরপর আমার কি করতে হবে, এটা দেওয়া শেষ, আমাকে এই যে এই গিট ব্রাঞ্চ এম মেইন, এই লাইনটা দিতে হবে। আমি এই যে ব্রাঞ্চের বিষয়গুলো নিয়ে যেটা বললাম, যে আপনারা এটা পর্যন্ত তো দেখার দরকার নাই, এখনো দরকার নাই। আপনি ভাই এখনো আগে বিগিনারটা শেষ করেন, এটা নিয়ে কয়েকদিন কাজ করেন, তারপরে আপনি ব্রাঞ্চের বিষয়গুলো বুঝেন। এই ব্রাঞ্চের বিষয়গুলো কখন আসবে, যখন আপনি একাধিক পার্সনের সাথে কাজ করবেন তখন। তো আপাতত বোঝার দরকার নেই। আমরা এই যে এই লাইনটা দিতে পারি, গিট ব্রাঞ্চ এম মেইন। আমি যদি এখানে মেইন থাকে, এম মেইন থাকে, তাহলে লাস্টেও আপনাকে এই মেইনটা এখানে দিতে হবে, লাস্টেও এখানে মেইনটা দিতে হবে। আপনাদের কারো কারো ক্ষেত্রে দেখবেন যে এখানে মাস্টার লেখাটা চলে আসছে, এম মাস্টার, এখানে মাস্টার, আর এখানে যদি মাস্টার থাকে তাহলে এখানেও আপনার মাস্টারটা থাকতে হবে বা থাকবে, এটা মাস্টার দিতে, মানে এটার সাথে এটা রিলেটেড। এখানে যে ব্রাঞ্চটা আপনি সিলেক্ট করতেছেন সেই ব্রাঞ্চে আপনি এটা পুশ করতেছেন, এটা হলো মেইন ব্রাঞ্চ। তো এই মেইন ব্রাঞ্চটা আপনি সিলেক্ট করতে, যেমন আপনি এখানে কোডটা কপি করেন, কপি করে আপনি এই জায়গাতে পেস্ট করে দেন। তার মানে এটা করা মানে গিট ব্রাঞ্চ এম মেইন মানে কি হলো, এখন মেইন ব্রাঞ্চ, মেইন নামে একটা ব্রাঞ্চ, মেইন নামে কি একটা ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চটা সিলেক্ট হলো। এখন সেই ব্রাঞ্চে আপনি পুশ করবেন, আপনি সেই এই রাস্তাটা আপনাকে বলে দিতে হবে, এই লাইনটা, রাস্তাটা github.com/anwar এটা ইউজার নেম, আর এই CSS41 এটা হচ্ছে আপনার ওই রিপোজিটরির নাম। আপনি এটা কি করতে পারেন, পেস্ট করতে পারেন। এন্টার দিলেন। এখন আপনার কি করতে হবে, যেহেতু আপনি এখানে মেইন ব্রাঞ্চটা সিলেক্ট করছেন, এখানে মেইন ব্রাঞ্চটা সিলেক্ট করছেন, সো আপনাকে এই জায়গাতে মেইন ব্রাঞ্চে আপনাকে পুশ করতে হবে, git push origin main। এন্টার দিলেন। আমার পিসি স্লো কারণে হয়তো একটু সময় নিচ্ছে, তাছাড়া এতক্ষণ সময় লাগার কথা। এই যে আপনার পুশ হয়ে গেল, এটা কাজ শেষ। আপনি যদি এই জায়গাতে এসে শুধু এখন এই জায়গাতে রিলোড দেন, এই জায়গাতে যদি রিলোড দেন, দেখবেন যে এই যে আপনার index.html এই ফাইলটা চলে আসছে। এবং দেখেন কমিটটা দেখেন, ফার্স্ট কমিট, এই যে কমিটটা দেখবেন আপনি এখানে এই কমিট, এই নামে কমিটটা আপনি করছেন। ঠিক আছে, এখানে এখনো পর্যন্ত একটা কমিট দেওয়া হয়েছে, 2 মিনিট আগে দেওয়া হয়েছে। এরপরে ফার্স্ট কমিট, এটা যে সবকিছু এখানে সবকিছু আসলে সবকিছু ডিটেক্ট করতে পারবেন আপনি, কোনো কিছুই
বাদ যাবে না। এই হচ্ছে আপনার কাজ। প্রথমত আপনি যখন ল্যাপটপে বা কম্পিউটারে বসবেন সেটা শুরু করার জন্য এখান থেকে শুরু করবেন। এখন আপনি কি করবেন? এখন আপনি চোখ বন্ধ করে এখানে কোড করা শুরু করবেন। চোখ বন্ধ করে আপনি কোড করা একটা শুরু কথা করবেন। ছিল বলেন। ভাই, ওখানে ফার্স্ট লাইনে যে ইকোটা আছে, সেই ইকোটার কি কাজ ভাইয়া? গত ক্লাসে ছিলেন আপনি? জি ভাইয়া ছিলাম। তাহলে মনে হয় ঠিক মতো ক্লাসে মনোযোগ ছিল না। তারপরে বলি, ইকো মানে কি? ইকো হচ্ছে পিএইচপি এর একটা সিনট্যাক্স। যখন আপনি পিএইচপি নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে ইকো দিয়ে আমরা কোনো কিছু ডিসপ্লে করাই, মানে কোনো কিছু প্রিন্ট করি। তো ইকো দিয়ে একটা ফাইলের নাম দেওয়া আছে, যে একটা অটোমেটিক্যালি টেস্ট পারপাসে আপনি একটা ফাইল কি করবেন, একটা তৈরি করেন। ইকো দিয়ে যদি ওই ফাইলটা দেন তাহলে কি হবে? ওই নামে একটা ফাইল আপনার এখানে তৈরি হলো। ওই নামে একটা ফাইল তৈরি হবে। ওই ফাইলে কোনো কাজ নাই, ওটা টেস্টিং পারপাসে ওরা করে রাখে। তো আপনি চাইলে ওটা করতে পারেন, বাট ওটা ফাইল তো আমার দরকার নাই। ওই ফাইলটা আপনি তৈরি করবেন না। ওরা জাস্ট একটা টেস্ট পারপাসে ওইরকম একটা ফাইল তৈরি করে দেয়। সো এই জন্য আমরা এটা ইগনোর করছি, কিন্তু আমি এটা নিয়ে বলছিলাম যে এটা মানে একটা জাস্ট একটা ফাইল তৈরি হবে। ইকো স্পেস রেডমি ডট এমডি নামে একটা ফাইল, না? ওই ফাইলটা একটা তৈরি হবে। জি এখানে একটা সেই ফাইলটা শো করবে। যখন আপনি ওই ফাইল ওই ওই লাইনটা লিখে হিট করবেন তখন এই জায়গাতে একটা ফাইল তৈরি হবে। বুঝতে পারছেন? জি ভাই। সামনে যাব। এখনো জি পর্যন্ত ভাই। এতটুক জিনিস গত ক্লাসের জিনিসটাই এটা রিভিউ করলাম। কে যেন একজন ওই যে বললো, মেয়ে যেন কে ছিল, আপনি কি বুঝতে পারছেন এখন? আপনি বুঝতেছেন অনেক কিছু আছে। হ্যাঁ, সত্যি কথা বলতে গিট মানে কি বলেন তো? আপনি যে এতদিন যাবত ফেসবুক ইউজ করতেছেন, আপনার কাছে মনে হয় যে আপনি ফেসবুকের সবকিছু পারেন? কথা বলেন। জি জি ভাইয়া। না হ্যাঁ ভাইয়া। ভাই। জি না ভাইয়া। শোনেন, ফেসবুকে যদি মার্ক জুকারবার্গকেও বলা হয় যে তুমি ফেসবুকের সকল ফিচার ইউজ করে দেখাও আমাদেরকে, সে পারবে না। আমরা যে কয়টা ফিচার সবচেয়ে বেশি কমনলি ইউজ হয় সেগুলো ইউজ করি, কিন্তু অনেক ফিচার আছে যেগুলো আমরা হয়তো কোনোদিন ইউজই করি না। হয়তো এখানে দুই একজন অ্যাডভান্স থাকতে পারে, সেটা আলাদা বিষয়, এক্সেপশনাল। বাট অনেক ফিচার আছে যেগুলো আমরা কোনোদিন ইউজই করি নাই, যেটা আমরা ফেসবুক ছোটবেলা থেকে ইউজ করতেছি। হয়তো দুদিন পর মরে যাব, কিন্তু অনেক ফিচার আছে যেগুলো আমরা ইউজই করি নাই। আমি এটা বলার কারণটা হচ্ছে গিটহাব তো বিশাল একটা জিনিস, কিন্তু সবগুলা জিনিসই যে আপনি ইউজ করবেন ব্যাপারটা এরকম না। বাট আপনাকে বেসিকটা তো বুঝতে হবে। আপাতত এত দূর দিয়ে তো আমরা কাজ চালাতে পারতেছি না। এখন যে পারতেছি ভাইয়া। ইউজার, জি ভাই। যে ফেসবুক ইউজার, তাকে যদি আপনি ফেসবুকের অ্যাডভান্স জিনিসটা আপনি আগে বলে দেন, তার তো মাথা ঘুরে যাবে। সে বলবে না আমি ফেসবুক ইউজ করবো না, পারবো না। তো এই জিনিসটা আমরা আমরা এই আমি কিন্তু বলছিলাম যে আপনারা যদি চান আর সময় যদি হাতে থাকে তাহলে হয়তো আরো একটা অ্যাডভান্স ক্লাস নেওয়া যেতে পারে, যেটা হয়তো অন্যান্য ব্যাচে নেওয়া হয় নাই। শুধু প্রথম ব্যাচ ওদেরকেই একটা অ্যাডভান্স ক্লাস নেওয়া হয়েছে, কারণ ওদেরকে সময় পাইছিলাম অনেক। যেটা ওদের হচ্ছে এই গিটের উপর আরো একটা অ্যাডভান্স ক্লাস হয়েছিল শুধু গিটের উপরে। কারণ গিটে অনেক কিছু আছে আসলে। তো যাই হোক, সেটা যদি চান বা সময় মিলে সবকিছু মিলে সেটা হবে। বাট আপাতত এতটুকু দিয়ে আমাদের কাজ চালাতে পারছি, আমাদের কাজটা এখন চালাতে পারছি। এরপর আপনি যারা স্টাডি করতে পারেন। তো যাই হোক, আমাদের মোটামুটি 1 ঘন্টা শেষ, আমাদের একটু দ্রুত এগোতে হবে। আমরা আজকে শিখবো হচ্ছে পজিশন নিয়ে কাজ। পজিশন, দেখেন এমন কোন জায়গা নাই, এমন কোন প্লেস নাই, এমন কোন জায়গা নাই যেখানে আসলে এই পজিশন নিয়ে ঝামেলা হয় না। মানে সবাই আসলে পজিশন চায়, ঠিক আছে? সব জায়গাতে একটা রাইট ভাইয়া। ভ্যালু আছে। আমি সত্যি হইলে একটা জিনিস আপনাদেরকে বলি, এটা আমি কখনো কাউকে বলি নাই। সাপোজ বিয়ে বাড়িতে বা কোনো আত্মীয় স্বজনের বাসায় আমার যাইতে ইচ্ছে করে না, বিশেষ করে যেগুলো অপরিচিত। কারণটা হচ্ছে, দেখা গেল আমি একটা নতুন লোকের বাসায় গেলাম, সে আসলে আমার সাথে কথা বলতেছে না, আমাকে টাইম দিচ্ছে না, আমার ভালো লাগে না। তোর বাসায় যাবে মদনের মতো বসে থাকা লাগে। মানে মনে হচ্ছে যে আমাকে কেউ একটু মানে একটু কেউ একটু সম্মান করুক, বা আমাকে সাথে আমাকে একটু ভ্যালু দেখ। মানে আমার এটা, আমি বলতে একটা ভালো কোনো এটা আমার গুণ, আমি খারাপ গুণ, বাট আমি প্রকাশ করতেছি যে এটা আমার খারাপ গুণ ছিল। যে আমি চাচ্ছি যে আমাকে একটু ভ্যালু দেখ। আপনার যদি কোনো পজিশন না থাকে, আপনাকে মানুষ ভ্যালু দিবে আপনার মনে হয়? তো পজিশনটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি একটা এক্সাম্পল বলতেছি গল্পের মাধ্যমে। তো একটা ওয়েবসাইটে যত জিনিসগুলো দেখতেছেন, যেমন আমরা সবসময় যেটা এক্সাম্পল দেখি প্রথম আলো.কম, প্রথম আলোতে যে জিনিসগুলো আছে এই সবগুলো কিন্তু কোনো না কোনো একটা পজিশনে অবস্থান করতেছে, তাই না? যেমন এই যে লোগোটা, এই লোগোটা তো একটা পজিশন, একটা পজিশন, সেখানে মাঝখানে বসে আছে।
এই জিনিসটা এই পাশে বসে আছে, এই যে এখানে একটা কি আসবে, ব্যানার আসবে, এটা দেখবেন যে একদম মাঝখানে সে বসে গেছে, এটা তো একটা পজিশনে আছে নাকি, সে তো নির্দিষ্ট একটা জায়গাতে আছে। এই জায়গাগুলো বা এই পজিশন গুলো নিয়ে আমাদের আজকে হচ্ছে কাজ। আপনি যদি গুগলে আসেন, গুগলে আসার পরে যদি একটু গুগল করে দেখেন যে সিএসএস পজিশন, সিএসএস পজিশন লিখে যদি আপনি হিট করেন তাহলে দেখবেন যে প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে এই যে W3 স্কুল, এখানেও আপনি যদি ঢুকে দেখেন যে সিএসএস এর কতগুলো পজিশন আছে, সিএসএস এর পজিশন কত প্রকার, তাহলে আপনি দেখতে পারবেন যে পজিশন এখানে কত প্রকার আছে। দেখবেন এখানে এই যে স্ট্যাটিক নামে একটা পজিশন, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসলিউট, স্টিকি, এরকম কয়েকটা পজিশন আছে, ঠিক আছে। তো এই পজিশন গুলা নিয়ে হচ্ছে আমাদের আজকে কথা বলবো। হয়তো শুধু এগুলা না, আরো বিষয় নিয়ে কথা বলবো যদি আপনাদের সেই ধৈর্যটা থাকে, সেই এনার্জি লেভেলটা থাকে। তো এখানটা হয়তো সবগুলো পজিশন আমি দেখাবো না, দুই একটা পজিশন আমি দেখাবো, বাট আপনাদেরকে এই যে দেখেন, আমি যে আপনাকে এখনই কিন্তু বলে দিচ্ছি যে আমি কিন্তু সবগুলো দেখাবো না, দুই একটা জিনিস দেখাবো, কিন্তু আপনাকে তো আমি দেখাই দিচ্ছি যে পজিশন এতগুলো হয়। তো আপনার কি করা উচিত, আমি যদি আপনাকে শুধু একটাই দেখাই, ফিক্সড দেখাই, বাট আমি তো আপনাকে রাস্তা দেখাই দিলাম যে পজিশন এরকম 5 প্রকারের পজিশন থাকে, তাহলে আপনার কি উচিত, এই 5 প্রকারের পজিশন নিয়ে আপনাকে নিজে নিজে স্টাডি করা। বুঝতে পেরেছেন? তো এই জিনিসগুলো আমি বলতে চাচ্ছি যে আপনাদের নিজের আগ্রহটাও একটু বেশি থাকতে হবে। আগ্রহটা যদি সামান্য থাকে তাহলে কিন্তু হবে না, তাহলে 3 মাসে সম্ভব না। আপনাকে দেখবেন যে আপনাকে আবার কোন একটা কোর্সে ভর্তি হবেন, আপনি আবার 3 মাস ব্যয় করবেন, ওখানেও দেখবেন যে হচ্ছে না, আপনি আবার 3 মাস কোর্স করবেন, আবার দেখবেন যে এরকম করতে করতে ওই যে প্রোগ্রামিং এর ভাষায় ফর লুপের মধ্যে করতে দেখবেন যে 2 বছর চলে গেছে। আবার 2 বছরের মধ্যে দেখবেন যে আপনার এই প্রোগ্রামার হওয়ার ইচ্ছাটাই শেষ হয়ে গেছে, স্বপ্নটাই শেষ। যে স্বপ্ন নিয়ে আসলে মনে করছেন না আর বোধহয় হবে না, এটা দিয়ে সম্ভব না, এরকম হতাশ হয়ে চলে যাবেন। যাই হোক, আমরা এই এই পজিশনগুলো নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল হয়তো আমরা এই যে রিলেটিভ পজিশনের কথা বলি, রিলেটিভ বা স্ট্যাটিক পজিশনটা যদি আমি একটু বলি, স্ট্যাটিক পজিশনটা হচ্ছে আমরা যেই পজিশনে এখন বসে আছি, আমরা যেই পজিশনে আমি বসে আছি এটা হচ্ছে আমার ডিফল্ট পজিশন। আমি এই যে চেয়ারে বসে আছি দেখেন, আমার একটু ফোকাস করেন, ঠিক আছে, এতদিন তো আমাকে ফোকাস করেন না, একটু করেন, আমাকে একটু ভ্যালু দেন যে আমি এই যে চেয়ারে বসে আছি এটা হচ্ছে আমার ডিফল্ট পজিশন। মানে আমাকে যখনই আমি ক্লাসে বসি বা আমি যখনই আপনাদের ক্লাস নেই তখন আমি এই চেয়ারে বসি এবং এভাবে সোজা হয়ে বসে থাকি, এটা হচ্ছে আমার ডিফল্ট পজিশন। এই পজিশনটাকে আমি বলতেছি স্ট্যাটিক পজিশন। বোঝেন নাই? বোঝার বুঝতে পারছি কথাও না, ভাই। বুঝার কথাও না, একটু আমরা আমরা কোডিং এর মাধ্যমে যদি বুঝাই তাহলে আমরা একটু বুঝবো। আচ্ছা, তার আগে এই হচ্ছে আমাদের মেয়েগুলাকে একটু আপনারা ফ্লোর দেন না, ওনাদের একটু কথা বলার সুযোগ করে দেন, ওনারা, আমি ওনাদের একটু ভয়েস শুনতে যাচ্ছি, ওনারা আসলে সবাই চুপচাপ থাকে। আমি আমরা ছাড় দিচ্ছি, ওনারা ইচ্ছা করে কথা বলে না। জি ভাইয়া আছি। কয়জন আছেন একটু দেখেন তো। ভাইয়া আসলে আছি। আপনাদের সাথে একমাত্র মনে হচ্ছে ডিসটেন্সটা অনেক বেশি হয়ে গেছে, সত্যি কথা। আমি আপনাদেরকে এখনো কাউকে ভালো মতো চিনি না, কিন্তু অন্যান্য বিষয়ে কিন্তু এত হয় নাই, সবার সাথে আন্তরিকতা অনেক বেশি। কিন্তু আপনাদের, আমি বললাম না, আমি এই জন্যই বলতেছি যে আপনাদের আসলে এই শেখাটার আগ্রহটা কতটুকু সেটা নিয়ে আমি একটু কনফিউশন। এই জন্য আপনাদের কারো কোনো আমি কিছু বুঝি না আসলে। যাই হোক, আপনারা একটু রেসপন্স করেন। আপনি মেয়েদের কথা বলতেছি, মেয়েরা একটু রেসপন্স করেন, কারণটা হচ্ছে যে আপনারা বুঝতেছেন কিনা আমি বুঝতেছি না, আপনারা সবাই এই ক্লাসে চুপচাপ থাকেন। হ্যাঁ, তো একটু কথা বলেন। আমরা পজিশন নিয়ে কথা বলতেছি, দেখেন আমি বলতেছি আমরা হচ্ছে একটা পজিশন করার জন্য আমি একটু ডিজাইনটা একটু করে দিচ্ছি। ডিজাইন করার জন্য মনে করেন যে আমি হচ্ছে একটা, ফর এক্সাম্পল আমি একটা সেকশন নিলাম, সেকশনটা নিলাম, এই সেকশনে আমি ক্লাস দিতে পারি, এই সেকশনে একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম ফর এক্সাম্পল কন্টেইনার, কন্টেইনার। এখন থেকে দুই একটা নাম একটু পরিচিত ভেবে নেন, কারণটা হচ্ছে যে এই কন্টেইনার এই জিনিসগুলো কিন্তু যখন আমরা বুট স্টারে শিখবো তখন দেখবেন যে কন্টেইনার লিখলেই একটা মানে একটা মিনিং বাউন্ড করে। এই কন্টেইনার ক্লাসের মধ্যে কন্টেইনার লিখলেই কিছু একটা ডিজাইন একটু চেঞ্জ হবে, এই জন্য আমরা এটা ইউজ করলাম কন্টেইনার। সেকশন তো আপনারা ট্যাগ জানেন, সেকশনে ক্লাস, এটা একটা নাম দিলাম কন্টেইনার, ঠিক আছে। এখন এটার ভিতরে আমি কয়েকটা ডিপ নিব, একটা ডিপ নিলাম, এই ডিপটা এর একটা ক্লাস দিব,
এই ক্লাসের নাম দিলাম মনে করেন যে FRIC ফার্স্ট ফর এক্সাম্পল। এরপরে হচ্ছে নিচে এই ডিপটাকে আরেকটা নিলাম, এটাকে নাম দিলাম হচ্ছে SECOUND সেকেন্ড, এবং আরো একটা দিলাম, এটাকে দিলাম হচ্ছে থার্ড THIRD থার্ড। এখানে আমরা আপাতত কি নিছি বলেন তো? ইওর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। সমস্যা হচ্ছে শুনতে নাকি বলেন তো? হ্যালো, সমস্যা হচ্ছে। আপনি আসলে স্ট্যাটিক হয়ে গেছেন গা, মানে নোট না, কি হয়েছে বুঝি নাই বলেন তো? ডিসপ্লেটা একটু আপনি আসলে স্ট্যাটিক হয়ে গেছিলেন গা, মানে নোট ছিলেন না আকি। আচ্ছা এখন বোঝা যাচ্ছে। আচ্ছা দেখেন আমরা কি করলাম বলেন, এখানে কিছু ডিজাইন করছি। ডিজাইন বলতে হচ্ছে আমরা একটা কন্টেইনার নিলাম, এটা একটা কন্টেইনার, মনে করেন আপনার ওই যে বাড়িতে কন্টেইনার আছে না, বা কিছু একটা আছে, বা একটা বালতি আছে, সেই বালতির মধ্যে তিনটা জিনিস নিলাম, এ একটা জিনিস নিলাম, এ একটা জিনিস নিলাম, এ একটা জিনিস নিলাম, তিনটা জিনিস নিলাম। একটা বালতির মধ্যে একাধিক জিনিস রাখা যায় না? তো সেই জিনিসটা এই যে কন্টেইনার রাখা যায় ভাইয়া। নিলাম, তিনটা জিনিস নিলাম। এখন এই তিনটা এটা আস্তে কথা বলি, আমি কান লাগছে। হ্যাঁ, তিনটা জিনিস নিলাম। এখন আমরা এটাকে ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমি এই জায়গাতে একটা স্টাইল ট্যাগ নেই, এটাকে কি যেন বলে, সিএসএস এর ইন্টারনাল সিএসএস না, ইন্টারনাল সিএসএস। প্রথমত আমরা এই যে কন্টেইনারটা, আপনার ভয়েসটা জোরে আসছে, কি কথা বলছে এটা? আপনার ভয়েসটা মানে একটু বেশি জোরে আসছে। আপনার মেহেদি ভাই মাইক্রোফোন এত কাছে কেন ভাই? দূরে থেকে কথা বলেন। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এই কন্টেইনারটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, মনে করেন হচ্ছে আমি ব্রাউন দিলাম। এই যে কন্টেইনারটা, এই কন্টেইনারটাকে ব্যাকগ্রাউন্ড কালার কি দিলাম, ব্রাউন দিলাম। এখনো পর্যন্ত কিছু কালার পাবে না, কারণ হাইট ওয়েট আমরা কোনো কিছু দেই নাই অন্যগুলাতে। আমরা এই যে ডিপ গুলা আছে না, এই ডিপ গুলাকে একটা হাইট ওয়েট দিই, ধরলাম হচ্ছে ডিপ। কেন ডিপ ধরলাম এখানে একটু বুঝার বিষয় আছে। দেখেন ডিপ ধরলাম, একটা হাইট দেই, তারপরে বুঝলাম। হাইট দিলাম মনে করা হচ্ছে 100 পিক্সেল, ওয়াইড দিলাম হচ্ছে 100 পিক্সেল। আমি এটা বুঝেন নাই কেন, আমি রিলোডটাকে দেই। এখানে তিনটা ডিপ আছে, আপনি বলতে পারেন যে এখানে ডিপ ধরলাম কেন? এখানে তো ডিপ গুলার একটা ক্লাস ধরছি, ক্লাস ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। তো আমি যদি তিনটা ডিপকেই যদি সেম হাইট ওয়াইড দিতে চাই, তাহলে কি এই ক্লাসগুলা একই নাম দিতে হবে না? কথা বলেন। একই নামই দিতে হবে, একই নামই দিতে লাগবে। আমি আপাতত ধরতেছি না, আমি একই নাম দিতেও পারি, দরকার নাই। আমি কি করলাম, প্রথমে ডিপ ধরলাম, যেখানে ডিপ গুলো থাকবে সেই ডিপ গুলা কি করবে, হাইট পাবে 100 পিক্সেল, ওয়াইড পাবে 100 পিক্সেল, এটা ধরে নিলাম। এই তো এখানে তাহলে কত আছে, 300 হাইট আছে না, 300 হাইট। এখানে কত আছে, 300 হাইট, মানে এখানে তিনটা ডিপ এখানে আছে, বুঝতে পেরেছেন? এখানে তিনটা ডিপ আছে। এখন একটা আইডেন্টিফাই করব, মানে আলাদা করে করার জন্য আমি যদি প্রথমটাকে ধরি, ফার্স্ট, এই ফার্স্টটাকে ধরলাম, ডট ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট, আমি দিলাম এর ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম মনে করো হচ্ছে এটা দিলাম। এটা হচ্ছে একটা ডিপ, এটা একটা ডিপ। কোন ডিপটা? এই প্রথম ডিপটা। তাহলে এই প্রথম ডিপটার কালার বুঝতে পারতেছেন এখন? জি ভাই। আচ্ছা, জি ভাই, আইডিয়া পাইছি। এই সেকেন্ডটাকে ধরি, সেকেন্ডটাকে ধরলাম, ধরার পর এখানে দিলাম, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, মানে প্রত্যেকটা একটু আলাদা করে দেখি। ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দেবো বলেন? এটা দিলাম। তাহলে এটা হচ্ছে 2 নাম্বারটা। এরপর হচ্ছে থার্ড, এই থার্ডটাকে একটু কপি করি, থার্ডটাকে একটু কপি করলাম, এটা ব্যাকগ্রাউন্ডে কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম মনে করেন যে হচ্ছে এটা দিলাম, সেভ দেই নাই। তিনটা ডিপ পাইছে। জি এই ভাই, যে পাইছি। ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কোনটাকে দিছি বলতো? কন্টেইনারটাকে। এই প্রথম কন্টেইনারটাকে দিছি, তার মানে এই কন্টেইনারের ভিতরে তো এই তিনটা আছে। আবার আমি একটা একটা করে ধরে আলাদা করে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম,
বুঝতে পারছেন এতক্ষণ পর্যন্ত বুঝতে পারছেন? ভাইয়া আচ্ছা দেখেন, এটা হলো প্রথম ডিপ, এটা হলো প্রথম ডিপ, এটা হলো দ্বিতীয় ডিপ, এটা হলো তৃতীয় ডিপ। আপনি যদি আরো একটা ডিপ লিখেন, সেই ডিপটা কোথায় আসবে? নিচে আসবে। আরো একটা যদি ডিপ করেন তাহলে নিচে আসবে। তাহলে এই যে একটা জায়গাতে সে নরমালি এখানে বসতেছে, এই যে পজিশনটা, এই পজিশনটা কি আপনি জোর করে একে বসাচ্ছেন, না সে অটোমেটিক্যালি এখানে বসে যাচ্ছে নিচে নিচে? অটোমেটিক ভাইয়া অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি। এই যে দেখেন সিএসএস পজিশন, এই যে লেখাটা আছে, এই লেখাটা কি এখানে আপনি জোর করে বসাইছেন, না এটা এই জায়গাতে ছিল আপনি এখানে বসাইছেন, এটা অটোমেটিক্যালি এখানে বসে গেছে? সাইডে বসানো যাবে না? আমার দিলেই তো হয়। এই যে সিএসএস পজিশন যে লেখাটা আছে, এই লেখাটা কোনটা কারণে আসতেছে? বসছে ভাইয়া এই যে এই h1 ট্যাগটা কারণে। তো এই h1 ট্যাগ এখানে লিখছেন দেখেই কিন্তু জি ভাইয়া আপনি যদি h1 ট্যাগ যদি আপনি আরো একটা লিখেন তাহলে সেটা কোথায় বসবে? আমরা এই সেকেন্ডটাতে ছিলাম, আমি প্রথমে তো আমাকে বলে দিতে হবে যে আমি পজিশনটাকে কিভাবে চাচ্ছি। এখানে পজিশন তো অনেকগুলো প্রকার আছে, আপনি কোন টাইপের পজিশন চাচ্ছেন সেটা আপনাকে বলে দিবেন। আমি বললাম পজিশন রিলেটিভ টাইপের। আর রিলেটিভ যদি আপনি এখানে বলে দেন তাহলে আপনাকে বুঝতে হবে আমি ডিফল্ট যেরকম ছিলাম ওই জায়গা থেকে মেজার করব। এখানে একটু বোঝার বিষয় আছে। আমি ডিফল্ট আমি এই জায়গাতে বসে আছি, এই জায়গা থেকে আমার ডিসটেন্সটা কতটুকু, মানে এই জায়গাতে আমি বসে আছি, এই জায়গা থেকে মেজার করব কতটুকু সরে যাচ্ছি, কতটুকু পিছনে আসতেছি, এই জায়গা থেকে মেজারটা করা হবে। তো এই জন্য আমি বলে দিলাম পজিশন হচ্ছে রিলেটিভ। এরপরে আমি বলে দিলাম যে তুমি কি করবা, লেফট, লেফট থেকে তুমি হচ্ছে 50 পিক্সেল সরে যাও। লেফট থেকে কি করবে, 50 পিক্সেল সরে যাবে। এখন আমি যদি রিলোড দেই তাহলে দেখেন লেফট থেকে 50 পিক্সেল সরে আসতেছে। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া এখন আমি বলে দিলাম লেফট না, আমি বলে দিলাম টপ, যে টপ থেকে তুমি কত দূরে সরে যাবে, 50 পিক্সেল সরে যাবে। তাহলে দেখবেন সে টপ থেকেও 50 পিক্সেল সরে আসছে। এখন এই যে 50 পিক্সেল সরে যাচ্ছে সেটা কোন জায়গা থেকে সরে যাচ্ছে? রিলেটিভ থেকে। সে আগের যে জায়গাটাতে বসেছিল তার যে ডিফল্ট যে জায়গাটা, সেই জায়গাটা থেকে সে সরে আসতেছে। এই যে উপর থেকে 50 পিক্সেল, এই পাশ থেকে 50 পিক্সেল। কথা কি বুঝতে পারছেন? এমনিতে 50 পিক্সেল যদি শুধু দিই, লেফট রিলেটিভ না দেই, কত দিবেন? রিলেটিভ না দেয়া যদি জাস্ট লেফট 50 পিক্সেল দিই তাহলে তো যাবে না। না না, তাহলে তো হবে না। আপনাকে রিলেটিভ দিতে হবে, আপনাকে রিলেটিভ দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি পুরো উঠাই দিলাম, এখন এখন কিন্তু যায় না। আপনাকে দিতে হবে। এই যে কোশ্চেন গুলো যেগুলো মনের মধ্যে একো কাকু করতেছে, এই জিনিসগুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস আরো ট্রাই করবেন যে এটা করলে কিরকম হয়। আমি আপনাকে একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, আমি এটা স্ক্রিনশট নিতে চাইলাম। আপনি সত্যি না, আমি বলছি কেন, এই গল্পগুলো দরকার আছে, বুঝছেন? এই গল্পগুলো আপনাকে মনে হয় অনেক বেশি গল্প করি, কিন্তু গল্পগুলো দরকার আছে। যেমন গতদিন আমি ফেসবুকে স্ক্রল করতে করে দেখলাম যে ওই যে ব্রয়লার মুরগির দাম হচ্ছে 170 টাকা। সে বলছে ব্রয়লার মুরগি কিনতে গেছিলাম, কিনতে পারি নাই। নিচে দেখে, আমি জানি না আপনারা কমেন্ট পড়েন কিনা, পোস্ট পড়ার থেকে কমেন্টস পড়ার মধ্যে খুব মজা আছে। মানুষের ক্রিয়েটিভিটি আপনি দেখতে পারবেন কমেন্টস এসে। ভাই আমি অনেকগুলো পড়ি, মতামত পাওয়া যাবে। আমি কমেন্ট করি। লাইভ হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ লাইভ হচ্ছে না। কমেন্টসে দেখলাম যে একজন লিখছে ইফ, মানে ওই যে আপনি প্রোগ্রামিং এর ভাষা, আপনারা হয়তো এখন ইফ বুঝবেন না, যে ইফ মনে করেন প্রোগ্রাম করতেছে যে ইফ মুরগির দাম 120 টাকার থেকে যদি কম হয় তাহলে মুরগি কিনবো, ইলস না হলে মুরগি কিনবো না। মানে সে মুরগি 170 টাকার জন্য কিনতে পারে নাই, সেটাকে সে প্রোগ্রামেটিক্যালি চিন্তা করতেছে, চিন্তা করে সেটা সে মেসেজ করতেছে। দেখেন সে মেসেজ করাও হলো, একটা জিনিসকে ভাবাও হলো। আচ্ছা ভাইয়া লাইভ হচ্ছে না। ও লাইভ হচ্ছে না, এটা একটা মহা সমস্যা। আপনি আবার একটু চেক করে দেখেন, লাইভ তো হওয়ার কথা না, আমার শিওর হচ্ছে না। আবার একটু চেক করেন লাইভ হচ্ছে কিনা। আচ্ছা না হলে না হোক, বাদ দেন।
এটা তো লাইভ, আপনারা তো ইউটিউব ভিডিও পাবেনই। আচ্ছা, আমরা যেটা বলতেছি, আমি কথা বুঝতে পারছেন যে আপনাকে চিন্তা করতে হবে আসলে। ভাই লাইভ হচ্ছে। আপনাকে আসলে চিন্তা করতে হবে যে আপনি কিভাবে করবেন, যে প্রোগ্রামেটিক্যালি, যেটা আমি বললাম যে ব্রয়লার মুরগি এত টাকা হইলে আমি কিনবো না কিনবো না, সেটা সে প্রোগ্রামেটিক্যালি চিন্তা করতেছে। এইরকম আপনাকে চিন্তা করতে, বিভিন্ন বিষয় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। এটা যদি এইরকম হয় তাহলে আমি কিভাবে করতাম, এটা যদি এইরকম হয় তাহলে আমি কিভাবে করতাম। তো এইরকম বিষয়গুলো আসলে, তো যাই হোক, আপনি এই রিলেটিভ ব্যাপারটা বুঝতে পারছেন? এই জি রিলেটিভ ভাইয়া। এটা ক্লিয়ার? জি আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, রিলেটিভে কি পজিশনে কি শুধুমাত্র লেফট, টপ আর বটম, রাইট এগুলোই হবে নাকি অন্য কোনো কিছু দেওয়া যাবে? হ্যাঁ, পজিশন তো পজিশন মানে কি, একটা জায়গা থেকে আপনাকে সরাবেন, একটা জায়গা থেকে আপনি একটা জায়গা সরাবেন, তো আপনি লেফট রাইট এই জায়গায় ভাবে তো সরাবেন। এই জিনিসগুলো ছাড়া তার কিছু থাকার কথা না। তারপর দেখেন, আমি জানি না অ্যাডভেন্স আরো কিছু আছে কিনা, তবে এই কয়টাই তো থাকার কথা পজিশন গুলোতে। আরো দেখতে পারেন পজিশনের মধ্যে, ওই যে আমি আপনাকে দেখাইলাম, যেখান থেকে আপনি এখান থেকে একটু স্টাডি করে দেখতে পারেন পজিশন গুলোর মধ্যে কি কি আছে। একটু গুগল করলে পাবেন সবগুলো পজিশনের মধ্যে কি কি জিনিসপত্রগুলো আছে, কি কি জিনিস ইউজ করা যায়, কি কি প্রপার্টিজ ইউজ করা যায় দেখে নিয়ে, ঠিক আছে? এখন দেখেন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অ্যাবসলিউট। সেটা হচ্ছে অ্যাবসলিউট। আমরা যখন পজিশন দেখতেছিলাম তখন ওই প্রকারভেদের মধ্যে একটা আছে, হচ্ছে সেটা হচ্ছে অ্যাবসলিউট একটা পজিশন আছে। এই অ্যাবসলিউট পজিশনটা হচ্ছে, এই যে অ্যাবসলিউট, এটা পজিশনটা হচ্ছে যে আমার মাদার, আমার প্যারেন্টস থেকে আমার প্যারেন্টস এর সাথে আমি কতটুকু সরে যাচ্ছি। আমরা যখন রিলেটিভটা দেখলাম, তখন আমরা বলতেছিলাম যে আমি যে জায়গাতে বসে আছি সেই জায়গা থেকে আমি কতটুকু সরে যাচ্ছি। আর যদি আমি এখানে পজিশনটা আমি দেই হচ্ছে অ্যাবসলিউট, পজিশনটা দিয়ে যদি আমি এখানে অ্যাবসলিউট পজিশনটা দিলাম কি অ্যাবসলিউট, এই অ্যাবসলিউটটা মানে হচ্ছে এই যে ডিপগুলা, এই যে 2 নাম্বার ডিপটা, এই ডিপটাকে আমি অ্যাবসলিউট দিলাম না, এই ডিপটাকে তো আমি অ্যাবসলিউট দিলাম নাকি? জি ভাইয়া। এখন এই ডিপটা অ্যাবসলিউট মানে হচ্ছে এর একটা মাদার একটা আছে না, প্যারেন্টস একটা ব্যাপার আছে না, প্যারেন্টস, এই যে কন্টেইনার, জি ভাই। এটা এই ডিপের প্যারেন্ট কে? কন্টেইনার না? কন্টেনার। জি। এই কন্টেইনার থেকে সে কতটুকু সরে যাচ্ছে বা পিছনে হেঁটছে, যা কিছু করে সেটা মাপ করা থেকে হবে এই কন্টেইনার থেকে। বুঝতে পেরেছেন? আমি যদি রিলোড দেই, দেখতে পাচ্ছেন? তাহলে ভাই কন্টেনার উপরে গেল কেন? কন্টেইনার বাইরে তো বডি থেকে আসতেছে, বডিটাকে প্যারেন্ট হিসেবে ধরছে। হ্যাঁ, সমস্যা। কন্টেইনার যেটা, সেটাকে রিলেটিভ করে দিতে হবে মেবি। কন্টেইনার আমার রিলেটিভ করার দরকার নেই, আমার ব্যাপারটা আমি যেটা দরকার না, আপনি যে হচ্ছে আপনার এই যে করব, আপনি টপ থেকে 50 পিক্সেল এটা বাদ দেন, এই যে টপটা বাদ দিলাম, টপ বাদ দিলে আবার চলে আসবে। এটা বাদ দিলাম, এর লেফটটা থাকুক, একটা একটা করে দেখি, তাহলে আপনি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারবেন। এটা একটু দেখেন, আমি এখানে কি লিখছি, এখানে কন্টেনারটা ছোট হয়ে গেল কেন? এখানে একটা কাহিনী আছে, যেটা আমি আপনাদেরকে বলবো, একটু ওয়েট করেন। সেটা হচ্ছে যখন আপনি পজিশন রিলেটিভ করবেন, তখন আপনাকে বুঝতে হবে যে এই পজিশনের জায়গাটা ফাঁকাই থাকে, কেউ নিতে পারবে না। যেটা প্যাডিং এর ক্ষেত্রে তো মনে আছে, প্যাডিং এর কথা বলছিলাম, মনে আছে? জি ভাইয়া, মনে আছে। যদি রিলেটিভ পজিশনটা দেন, ওই ফাঁকা জায়গাটা কি থাকবে? ফাঁকাই থাকবে। বুঝেন নাই? না ভাই, বুঝিনি। দাঁড়ান একটু দিলেন দেখেন, সেটা হচ্ছে আমি দিলাম 100 পিক্সেল, আগে এটা দেখি, টপ দিলাম হচ্ছে 200 পিক্সেল। এই জায়গাতে কি আছে দেখেন তো, এই মাঝখানে কোনটা ছিল? ব্লুটা ছিল না? মাঝখানে ছিল। আবার একটু ব্যাকে যাই, এটা হচ্ছে আমি জি রিলেটিভ দেই, দাঁড়ান একটু রিলেটিভটা যদি দেই, দেখেন কি ঘটনা করতেছে, দেখেন এখানে আমি কিছুই দিলাম না, এখানে টপ থেকে দিলাম হচ্ছে
100 ভাই আমরা কি কন্টেইনারের হাইট ওয়েট দিতে পারবো? সব দিতে পারবেন। আমি দেখি, দেখেন আচ্ছা হয়ে গেল। পজিশন হচ্ছে রিলেটিভ টপ থেকে হচ্ছে 100 পিক্সেল। কিছু চেঞ্জ করছি নাকি আর? ভাই ঠিকই আছে, থার্ডের উপরে উঠে গেছে আর কি, থার্ড যে ডার্ক গ্রিন আছে ওটার উপরে চলে আগে আসছে। লেফট ছিল, লেফট দিছিলেন আগে, এখন লেফট দেন নাই, আগে লেফট দিছিলেন। সরি লেফট দেই, রাইট লেফট দেই, তাহলে একটু আমাদের বুঝাইতে সুবিধা হবে। দেখেন একটা জিনিস দেখেন, এই যে পজিশনটা দেখেন, যখন রিলেটিভ দিচ্ছি তখন এই জায়গাটা কি হয়ে যাচ্ছে, ফাঁকা হচ্ছে না? ফাঁকা হয়ে যাচ্ছে। এখন আপনি যদি এটা আরো ফাঁকা করে দেন, সাপোজ এটাতে আপনি 200 পিক্সেল দেন, তাহলে দেখবেন যেটা ফাঁকায় ফাঁকায় থাকবে ওই জায়গাতে কেউ আসলে বসতেছে না, ওই জায়গাতে কেউ কিন্তু বসতেছে না, এই জায়গাটা ফাঁকায় ফাঁকায় আছে, সে শুধু সরে যাচ্ছে। কোন জায়গাকে কেন্দ্র করে? এই জায়গাকে কেন্দ্র করে। কিন্তু যখন আমি পজিশন অ্যাবসলিউট দিব, তখন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই জায়গা থেকে, মানে ওই ফাঁকা জায়গাটাতে আরেকজন বসে যাবে, ওই ফাঁকা জায়গাটা থেকে আরেকজন কি করবে? বসে যাবে। বোঝেন নাই? বুঝতে পারবেন নাই? বুঝতে পারছি ভাইয়া। কিছু হয়ে যায়। এই জায়গাটাতে তো অন্য কেউ ছিল না, এতক্ষণ ফাঁকাই ছিল, কিন্তু এখন কি ফাঁকা আছে? না ফাঁকা নাই ভাই। এই নিচেরটা উপর চলে গেছে। বোঝেন নাই? বুঝতে পারছি ভাইয়া। এখন ওই যে আপনার হচ্ছে এই যে মেজারমেন্টটা হয়েছে 200 পিক্সেল, এই মেজারমেন্টটা কোন জায়গা থেকে হচ্ছে? কন্টেইনার থেকে। কন্টেইনার থেকে। এই জিনিসটা মাথায় রাখতে, এখানে আপনার দুইটা পার্থক্যের মধ্যে, মানে রিলেটিভ এবং হচ্ছে অ্যাবসলিউট, এই দুটার মধ্যে যদি আমি পার্থক্য জিজ্ঞেস করি, তাহলে আপনি কি বলবেন? যে রিলেটিভ হলে তার পজিশনের জায়গাতে অন্য কেউ বসবে না, আর অ্যাবসলিউট হইলে তার পজিশনের জায়গাতে অন্য কেউ বসবে। এটা এক নম্বর পার্থক্য, তাই না? জি ভাইয়া। আর 2 নাম্বার হচ্ছে রিলেটিভ হলে কি করে, তার আমি যে জায়গাতে বসে আছি সেই জায়গা থেকে কতটুকু সরে যাচ্ছে। আর অ্যাবসলিউট হইলে তার প্যারেন্টস যে জায়গাতে আছে সেই জায়গা থেকে কতটুকু সরে যাচ্ছে, মানে কন্টেইনার থেকে। কন্টেইনার থেকে। আপনি এটার নাম আমি কন্টেইনার দিচ্ছি, কিন্তু আপনি নাম কন্টেইনার দিবেন না কি দিবেন সেটা আপনার বিষয়। কিন্তু এই জায়গা থেকে সে কতটুকু সরবে সেটা সে মেজারমেন্ট করবে, যদি আপনি অ্যাবসলিউট দেন। বুঝতে পারতেছেন? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা আর একটা জিনিস দেখাই, আমাদের আর পজিশন দেখানোর দরকার, ফিক্সডটা দেখাই। ফিক্সডটা দরকার হতে পারে। এই ফিক্সড দেখেন, আমি পজিশন দিলাম হচ্ছে ফিক্সড। ফিক্সড মানে কি বলেন তো? কথাটা দ্বারাই কিন্তু বোঝা যাচ্ছে যে ফিক্সড পজিশনটা কি, ফিক্সড। মানে নড়াচড়া করবে না, যা কিছু পৃথিবী ধ্বংস হয়ে যাক, যা কিছু হোক না কেন, পৃথিবী আর সে নড়াচড়া করবে না। আমি একটা কাজ করতে পারি, কোন একটা ডিপকে একটু বড় করতে পারি। আমি এই পজিশনটাকে ফিক্সড করে দিলাম, এই পজিশনটাকে আমি ফিক্সড করে দিলাম। এখন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই থার্ডের এটাকে একটু দেখি একটা হাইট ওয়েট বাড়া দিতে পারি কিনা। না, এটাকে না দিয়ে আমি হচ্ছে এখানে আরেকটা ডিপ নিলাম, এখানে হচ্ছে দিলাম হচ্ছে সাপোজ টেস্ট বা কিছু একটা দেই, ফর এক্সাম্পল দিয়ে আমি এটাতে টেস্ট দিলাম, এটার একটা হাইট দিলাম মনে করেন যে হচ্ছে 1200 পিক্সেল, এটা দিলাম হাইট। ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই, একটা রিলোড দিই। দেখেন তো এই জায়গাতে স্ক্রল করা যাচ্ছে, দেখছেন? এটা অনেক বড় হয়ে গেছে। স্ক্রল করতেছেন, দেখেন যা কিছুই ঘটনা ঘটুক না কেন, কিন্তু সে কিন্তু সরে যাচ্ছে না, সরে যাচ্ছে। স্ক্রিনে ওই জায়গায় আছে ভাইয়া। এই জিনিসটা কিন্তু এই জায়গাতে আছে, মানে এটা কি করা আছে, পজিশনটা ফিক্সড করা আছে। পজিশনটা ফিক্সড আপনি কত করছেন, লেফট থেকে 200 পিক্সেল, ওই জায়গাতে আপনি কি করছেন, পজিশনটা ফিক্সড করে দিচ্ছেন। বোঝেন নাই? কিন্তু ভাইয়া ওই যে সে তো পজিশনটাকে ওই যে মানে প্যারেন্টটাকে, যে বডিটাকে প্যারেন্ট দিছে আর কি, মানে স্ক্রিন যেখানে মানে আপনি নিচে নামাচ্ছেন তো সেখানে ফিক্সড মানে রেখে গেছে আর কি। আপনাকে আগে শুনেন বলি, আপনাকে এই জিনিসটা আপনি কোথায় রাখবেন, এই জিনিসটা আপনি কোথায় রাখবেন সেই জায়গাটা আপনি আগে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে আপনি এটা কিভাবে রাখবেন, অ্যাবসলিউট রাখবেন না রিলেটিভ পজিশন রাখবেন না ফিক্সড রাখবেন, সেটা আপনি পজিশনে বলে দিলেন। যদি আপনি ফিক্সড করে দেন তাহলে দেখবেন যা কিছুই ঘটনা ঘটুক না কেন, সে কিন্তু ওই জায়গাতে নড়বে না যেই জায়গাতে আপনি ফিক্সড করছেন। এই যেখান থেকে কত করছি আমরা
500 পিক্সেল। এই যে লেফট থেকে উপর নিচে গেলে নড়বে না ভাইয়া? কোনোভাবে নড়বে না তো, এটা কোনোভাবে নড়তেছে না, ও নড়তেছে আচ্ছা, নড়তেছে না তো, কোনোভাবেই বুঝতে নড়তেছে পারছি ভাই। না। এই যে স্ক্রল করতেছে, যা কিছু করি না কেন কোনোভাবে নড়তেছে না। আচ্ছা ভাই ওখানে কিসের জন্য ব্যবহার হয় ভাই? আচ্ছা শোনেন, তাহলে এই জিনিসগুলো আমাদের পজিশন আর দেখাবো না আমি। আমাদের সময় খুবই কম আজকে, এমনিতে ক্লাস কম হয়েছে, আমাদের অনেক কিছু দেখানো বাকি আছে। তাহলে পজিশন গুলা নিয়ে কি করতে হবে, আমি আপনাদেরকে জাস্ট স্যাম্পল কিছু জিনিস দেখাইলাম। এটা নিয়ে আপনার মনের মধ্যে যত কিছু কোশ্চেন আছে সেটা একটু স্টাডি করেন, এটা নিয়ে পড়াশোনা করেন। শুধু পড়াশোনা করলে হবে না, তো নেক্সট অ্যাসাইনমেন্টে এই জিনিসগুলো একটু অ্যাপ্লাই করার চেষ্টা করেন। নেক্সট অ্যাসাইনমেন্টে এই জিনিসগুলো একটু অ্যাপ্লাই করার চেষ্টা করেন। আমি একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমরা গতদিন আমরা হোভার নিয়ে কথা বলছি, হোভার। তো হোভারের আরেকটা জিনিস আছে যেটা আমি না দেখালেও পারতাম, বাট একটু দেখাই, যেটা মনে হচ্ছে যে একটু আগের হোভার থেকে একটু আলাদা, একটু অ্যাডভান্স। সেটা আমি একটু দেখাতে চাচ্ছি যে হোভার গুলো আসলে কিভাবে করা যেতে পারে। যে আমি মনে করি একটা ডিভ নিলাম, এই ডিভ এ মনে করেন যে এর একটা ক্লাসের নাম দিলাম, ফর এক্সাম্পল যে নাম দিলাম ফর এক্সাম্পল এ, নাম দিলাম কি এ। আরেকটা ডিভ নিলাম, এটার ক্লাসের নাম দিলাম মনে করেন যে বি। ঠিক আছে, তাহলে দুইটা ক্লাস নিলাম। তো দুইটা ক্লাস নিয়ে যেটা হলো, আমরা এই জিনিসগুলো ধরতে পারি স্টাইলের মধ্যে। আমি সাপোজ এ কে ধরলাম, ডট এ ধরলাম, এর একটা হাইট দিলাম, হাইট দিলাম মনে করেন যে 100 পিক্সেল, ওয়াইড দিলাম হচ্ছে 100 পিক্সেল। ঠিক আছে, দেওয়ার পরে জি ভাই। আমরা এই বি কে ধরলাম, বি কে ধরলাম, ধরার পরে এর একটা হাইট দিলাম। আমরা ডিপ কে হিসেবে ধরতাম, ডিপ একটা ডিপ কে ধরলে সবগুলো তো একই পাইতো, তাই না? পাইতো। আমি একটু আলাদা করে ধরলাম, একটু সমস্যা নেই, যে আমি বিভিন্ন ভাবে দেখাচ্ছি। ওয়াইড ধরলাম, এটাও দিলাম হচ্ছে 100 পিক্সেল। এখন এই যে এটার একটু সাপোজ মনে করেন যে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম মনে করেন হচ্ছে ডার্ক রেড। আমরা এখন একটু রিলোড দিয়ে দেখি কিছু আসে কিনা। যে এখানে দেখেন একটা আমাদের ডিপ কয়টা নেওয়া আছে বলেন তো? দুইটা। দুইটা, কিন্তু এখানে শো করতেছে একটা ডিপ, কারণ এটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এই জন্য শো করতেছে। এটাতে ব্যাকগ্রাউন্ড দেই না এই জন্য দেখতে পাচ্ছেন না, কিন্তু এখানে কি ডিপ নাই? আছে ভাই, আছে ভাই, ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট আছে, সাদা কালার হয়ে গেছে। তো আমরা এতদিন হোভার করতাম কিভাবে বলেন তো? এটার উপরে মাউস যখনই নিয়ে আসতাম তখন এটা কালার বা কিছু একটা চেঞ্জ হতো, তাই না? পপ আপ করতে বা কিছু একটা কিছু চেঞ্জ করতে পারতাম, মাউস নিয়ে গেলে সেটা করতে পারতাম। সেটা তো আমরা জানি। কালার চেঞ্জ এটা, হ্যাঁ। যে আমি যে এইরকম ভাবে করি, যে আমি এ নিব, এরপর কি দিব, হোভার করব, সরি হোভার, এই সরি এটা কি হলো, এইচ ও ভি হোভার দিলাম। আমি দিলাম হচ্ছে সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, সাপোজ কিছু একটা দিব। যখনই আমি এরপর মাউসটা নিয়ে যাব তখন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে না, এখানে ডট দেই নাই। এরকম মিসপ্লেস করলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? তখন মনে হবে যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না। দেখেন যখনই মাউসটা নিয়ে তো কালার চেঞ্জ হচ্ছে, এটা তো আমরা পারি, তাই না? জি ভাই, পারি, এসব পারি। তো এটা শেখার উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে যে আমি এটার উপরে মাউস নিয়ে আসবো বা নিচের ডিপটার কালার চেঞ্জ হবে। বোঝেন নাই? বুঝেছি ভাইয়া। সেটার জন্য বুঝতে পারছি ভাইয়া। একটার উপর মাউস নিয়ে যাবো আর একটার উপর ইফেক্ট করব, আরেকটার উপর কালার চেঞ্জ হবে। তো আমি প্রথমত এ নিলাম, এর উপরে আমি কি করব, মাউসটা নিয়ে যাই, কি করব, এই সো বি এর হোভার করব। করার পরে এর সাথে ইফেক্টটা ফেলাবো কোথায়? ইফেক্টটা ফেলাবো বি, বির উপরে না? এরপর দিলাম যে প্লাস, দিলাম হচ্ছে ডট বি, দিয়ে আমি দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার গোল্ড। গোল্ডটা কিনতে পারবো না, এখানে কালারটা দিয়ে রাখি। এখানে মাউসটা নিয়ে গেলাম, গোল্ড কালারটা পাচ্ছে। কি করছে এখানে? প্রথমে ডট এ হোভার, এটা তো আমরা করি, এটা তো করলাম, কিন্তু প্লাস দিলাম। প্লাস কোনটার উপর আপনি ইফেক্ট ফেলাবেন সেটা আপনি বলে দিন, যে প্লাস ডট বির উপর তুমি ইফেক্টটা ফেলাও। বুঝা গেছে? বুঝতে পারছি ভাই। সামনে যাব, এটা খুব বেশি দেখানো আমাদের, বাট এই জিনিসটা হচ্ছে ওই যে একদম সিম্পল। হ্যাঁ সিম্পলি, বাট এটাও যে করা যায় সেটা আমি আপনাকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করি। একটা কোশ্চেন ছিল, বলেন। আমি যদি চাই যে বি কে হোভার করলে এ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার পাবে, তাহলে সেই ক্ষেত্রে কি প্লাস দিলে কাজ করবে নাকি?
বি কে হোভার করলে বি কে হোভার করলে এ ব্যাকগ্রাউন্ড কালার পাবে। তাহলে আপনি এখানে বি দেন, এখানে বি দিবেন, আর এখানে এ দিবেন, একই জিনিস তো। বুঝেন নাই? এটা এই কালারটা আপনি এখানে ঘুরে দিবেন। দিলেই হবে। হ্যাঁ, এই জি কালারটা আপনি ভাই। এখানে দিবেন, পার্থক্য নেই। যাই হোক, এইসব কোশ্চেন আসা ভালো, বাট এই কোশ্চেন গুলো আমি চাচ্ছি যে আপনার বাসায় জন্য এরকম মনের মধ্যে অনেক কোশ্চেন আসে, যেটা আমি আপনাদেরকে ফেসবুকে কমেন্টের জন্য 2 মিনিট কথা বললাম। এইসব কথা তো এমনি এমনি বলতেছি না, যাতে আপনি 2-1 জন হলো যেন এই ফরম্যাট গুলো ফলো করে। কেউ যেন ফরম্যাট, সবাই তো ফলো করবেন না, বাট যাদের মধ্যে আগ্রহ আছে তারা তো ফলো করবে, তাতে যেন উপকারটা হয়। আমি তো অবশ্যই করবো। আচ্ছা শোনেন, এখন হচ্ছে আমাদের এটা তো গেল, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি যেন দেখবো, ইমেজ নিয়ে দেখবো। আমাদের ইমেজ নিয়ে একটা খুব বড়সড় ক্লাস আছে, যেমন আজকে আমরা দেখবো। আমাদের সময় নেই, আমি এমনিতেই গল্প সল্প করে অনেক সময় চলে গেছে আজকে। সো এখন কত আছে? 54। কমছে কয়জন? কতজন ছিল প্রথমের দিকে ক্লাসে? 70 জনের মতো ছিল। 57 জনের 60 মতো প্লাস গতকাল পর্যন্ত, গত ক্লাস পর্যন্ত 65 জন 60 ছিল 60 60 ছিল না? 61 পর্যন্ত দেখছিলাম। তাহলে 5 জন কমে গেছে। যাই হোক, এখন আপনাদের এনার্জি লেভেলটা আমি একটু বললাম, তারপরে এই টপিকটা শুরু করি, কারণ এই টপিকটা একটু বড়, এটা আমাদের শেষ করতে হবে। স্টার্ট করে এনার্জি আছে ভাইয়া। আচ্ছা, 11:30 পর্যন্ত ক্লাস করতে পারবো। কেন সারা রাত নেওয়া যাবে না? সারাত ভাই করে ঘুমায় থাকবো, আপনি পরে থাকবেন, আমরা ঘুমায় থাকবো। আচ্ছা, একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে আমরা এতগুলো কাজ করলাম, এতগুলো কাজ করার পর এখন আপনার মনে করেন যে টয়লেটে চাপ দিচ্ছে, এখন টয়লেটে আপনি যাবেন, কিন্তু টয়লেট থেকে এসে যদি দেখেন যে আপনার প্রজেক্টে যে কাজগুলো করছেন এই কাজগুলো নাই, অথবা আপনার পিসিটা নষ্ট হয়ে গেছে, তখন কি করবেন? এই জন্য টয়লেটে যাওয়ার আগে আপনি কি করবেন? টার্মিনাল থেকে নিউ টার্মিনাল, এই যতটুকু কাজ করছেন এতটুকু কাজ কি করবেন? গিটে সেভ করে রাখবেন। কাজ আপনি গিটে দিয়ে যাবেন, গিটহাবে পুশ করে দেবে। গিটে পুশ করে দেবেন। কতক্ষণ সময় লাগে বলেন তো? 30 10 সেকেন্ড। সেকেন্ড। কয়টা কমান্ড দিতে হয় এখন? 3টা কম। কপি করলে পেস্ট করে দিতে হবে। কপি করবো কেন? আবার কপি করে আনতে তো সময় লাগবে, ততক্ষণ সময় তো লাগবে না, আপনার হাতে লিখে। খুঁজে পাবেন। git add git commit git push গিট অ্যাড, গিট কমিট, git push গিট পুশ। আবার এটাই আসতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু আবার কথা বলি, সেটা হচ্ছে সিএসএস, আমরা ইমেজ নিয়ে কথা বলবো, ঠিক আছে? ইমেজটা আপনার কাছে মনে হতে পারে এটা একটা ছোট মোটো বিষয় বা এটা ইম্পর্টেন্ট কম, এটার গুরুত্ব অপরিসীম। ভালো যদি ডেভেলপার হতে চান তাহলে দেখবেন আপনি যে কোনো একটা ওয়েবসাইট বলে, একটা অ্যাপ্লিকেশন বলে, একটা অ্যাপ্লিকেশনে একটা ওয়েবসাইটে কি থাকে বলে? ওয়েবসাইটে ইমেজ থাকে। এই প্রথমআলো.com এ আসলে কি আছে? কিছু ইমেজ আছে, কিছু টেক্সট আছে, আর কিছু আছে? ভিডিও কিন্তু নাই তেমন এখানে। হ্যাঁ, ভিডিও কিন্তু Image কোনো ওয়েবসাইটে থাকে। খুব কিছু থাকে না। থাকে ম্যাক্সিমাম ওয়েবসাইটে কি থাকে না ভাই, তেমন থাকে না। ম্যাক্সিমাম ওয়েবসাইটে কিছু ইমেজ থাকে আর কিছু টেক্সট থাকে, তাই না? জি জি। ভাই। কথা বলেন। এখন সাপোজ আমি এই ইমেজটা আমি সেভ করলাম, সেভ করতে সময় লাগবে, দরকার নাই, আমি মনে হয় যে সেভ না করে আমি বলতে চাচ্ছিলাম যে একটা ইমেজের যে সাইজ, ডেস্কটপে সেভ করি, সেভ হইছে? হইছে তো ভাই। হয়ে গেছে, এই যে সেভ হইছে। দেখেন আমার কাছে অনেকগুলো ফাইল আছে, আমি যদি আমার প্রজেক্টে দেখি, এই যে দেখেন এই ফাইলগুলো কিন্তু টেক্সট ফাইল, এই ফাইলগুলো টেক্সট ফাইল। এই টেক্সট ফাইলটাকে যদি আপনি এর সাইজ কতটা দেখতে চান, এটার সাইজ কত আপনি সেটা যদি দেখতে চান, তাহলে কি করতে হবে? রাইট ক্লিক করে কোথায় যাইতে হবে বলেন তো? প্রপার্টিজে। প্রপার্টিজে যেতে হবে। প্রপার্টিসে গেলে আমরা দেখতে পারবো এর সাইজ কত বলেন তো? 119 বাইট। 120 বাইটস, কিন্তু যেটা সবচেয়ে ছোট, যেমন আমরা একটা মেজারমেন্টের জন্য সবচেয়ে ছোট হচ্ছে বাইট, তারপর কি বিট নাকি? বিট। জি ভাই বিট। তো
ভাই তারপর বিটটাই মনে হয় সবচেয়ে ছোট। সব ইট সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট হচ্ছে বিট, হ্যাঁ রাইট রাইট, সবচেয়ে ছোট মানে বিট, তারপরে বাইট। আচ্ছা দেখেন দেখো এর সাইজ কত, 119 বাইট, ঠিক আছে। অথচ এই টেক্সটের মধ্যে কতগুলা টেক্সট আছে বলো জানেন? অনেকগুলা কিন্তু লেখা আছে। আমি যদি ওপেন করি দেখেন, আচ্ছা এটা একটু কম লেখা আছে, আমরা একটু বড় ফাইলে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। যদি এই ফাইলটাকে দেখি, এই ফাইলটার মধ্যে কি লেখা আছে, এটা প্রপার্টিসে যাই, আজকে কোনো কিছু আমাদের ফেভারে নেই আসলে। এটা সাইজ হচ্ছে 1.21 এমবি, এই সাইজ, ঠিক আছে 1.21 এমবি। এটাকে যদি আমি ওপেন করি, এটা কিন্তু অনেক বড় ফাইল, এখানে অনেক টেক্সট আছে। এর সাইজটা একটু মনে রাখেন, কত বললাম, 1.1 এমবি না? জি এখন এই ফাইলটা দেখেন এখানে কত টেক্সট আছে। আরে মানে আমি আসলে কম্পেয়ার করতে চাচ্ছিলাম যে একটা ইমেজ তার কত সাইজ হয়, আর একটা টেক্সট ফাইল মধ্যে অনেক টেক্সট লেখা আছে, সেই টেক্সটে কত ফাইল হয়। এখানে কিন্তু অনেক টেক্সট আছে, দেখছেন? এটা কিন্তু বিশাল বড় একটা ডকুমেন্টেশন। এখন এত বড় একটা ডকুমেন্টেশনের সাইজ কত? এত বড় একটা ডকুমেন্টেশনের সাইজ হচ্ছে অনেক টেক্সট আছে, ঠিক আছে। এবং শুধু টেক্সট না, এখানে এখানে কিন্তু ইমেজও আছে। শুধু টেক্সট না, এখানে কি আছে, ইমেজও আছে। ইমেজটা কোথায় যেন দেখলাম, এখানে অনেকগুলো ইমেজ আছে। এই যে ডায়াগ্রাম যেগুলো ড্র করা হয়েছে সেখানে অনেকগুলো ইমেজ আছে। এই যে এগুলা কিন্তু ইমেজ, ঠিক আছে, এই ইমেজ গুলোও আছে। সেটার সাইজ কত, 1 এত এমবি। আর এটার সাইজ কত, এই একটা ইমেজ আমরা ডাউনলোড করলাম, এই ইমেজের সাইজটা কত? শুধু একটা ইমেজ, আর ওখানে কিন্তু অনেক ইমেজ আছে। মানে আমি আসলে বোঝাতে চাচ্ছি যে একটা ইমেজ যে সাইজ হয়, তার থেকে আপনি যদি 10 পেজ লিখেন শুধু লেখা টেক্সট, সেটার সাইজ অনেক কম হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে 24 কিলোবাইট। ওটা সাইজ বেশি থাকার কারণটা হচ্ছে ওখানে আসলে অনেক ইমেজ আছে। হ্যাঁ, আমরা যদি কোনো একটা ডকুমেন্ট ফাইল দেখি, যে ডকুমেন্ট ফাইলের মধ্যে অনেক আপনি টেক্সট লিখবেন, সেটার তুলনায় একটা ইমেজের সাইজ অনেক বেশি হয়। তার মানে একটা ওয়েবসাইটে যে আপনি ডিজাইন করতেছেন বা একটা ড্র করতেছেন, তো এই একটা ওয়েবসাইটে যে টেক্সটগুলো থাকে, যতগুলো টেক্সট আছে, সবগুলা টেক্সটের যে সাইজ হবে তার থেকে আপনি একটা বা দুইটা ইমেজের সাইজ তার থেকে অনেক বেশি। বুঝতে পারতেছেন? জি ভাইয়া। তাহলে আপনি একটা ওয়েবসাইটে যে আপনি এত ইমেজ ইউজ করতেছেন, তো এই ইমেজগুলো সাইটটা লোড নিচ্ছে না। একটা সাইজ ইমেজের সাইজ তো লোড নিচ্ছে, এতগুলো সার্ভারে রাখতেছেন, এই সাইটগুলো লোড নিবে। আর এই সাইটগুলো যখন আপনি ইমেজগুলো আপনি রাখতেছেন, এত ইমেজ রাখতেছেন, এই সাইটটা যখন মানুষ ভিজিট করতে আসবে, তখন তো ভাই লোড নিলে আর বেশিক্ষণ মানুষ থাকবে না, সাইটে স্টে করবে না। বুঝতে পারতেছেন? তো ইমেজের সাইজটা খুবই একটা ফ্যাক্ট। আমি এখন পয়েন্টে আসি, আমরা যেটা দেখানোর প্রসঙ্গ সেটা হচ্ছে, আমরা মনে করেন যে আমরা হচ্ছে একটা ইমেজ এখানে নিয়ে আসবো, একটা ইমেজ, সেই ইমেজটা হচ্ছে লোগোর জন্য একটা ইমেজ একটা লোগোর জন্য একটা ইমেজ নিয়ে আসবো। তো আমি মনে করেন যে ইমেজটা সেভ করলাম, এই ইমেজটাই নিয়ে যাই। সেভ কোথায় করলাম? ডেস্কটপের মধ্যে ইমেজটা সেভ করলাম, ইমেজটা কপি করলাম, কপি করে আমার প্রজেক্টে নিয়ে যাই। প্রজেক্ট হলে এখানে আমি একটা ফোল্ডার তৈরি করতে পারি, নাম দিলাম হচ্ছে images। এই ফোল্ডারের ভিতরে আমি ইমেজটা রাখলাম। এটা একটা নামকরণ করতে পারি, নামটা অনেক বড়, তো নাম দিলাম হচ্ছে সাপোজ 1.jpg। তো নাম দিলাম, এটা কত সাইজ, 25 কিলোবাইট। হ্যাঁ, এই ইমেজটা আমি ইউজ করব এখানে, images/1 আসছিল না, images/1.jpg, এটা আমি ইউজ করলাম। এটা কিসের জন্য আমি ইউজ করতে বললাম তো? লোগোর জন্য। আচ্ছা, লোগোর ইমেজ কি এত বড় হয়? না ভাইয়া। এখন এত বড় হয় না। এখন আপনি চাই এই এটাকে লোগো বানাবেন, আপনি কি করতে পারেন বলুন তো? এটাকে হাইট ওয়েট ছোট করতে পারেন না?
হাইট দিলেন মনে করেন যে হচ্ছে 50, তারপরে মনে করেন যে ওয়াইডটা দিলেন হচ্ছে মনে করেন যে 40, এরকম দিলেন, দিয়ে এটাকে ছোট করলেন। এখন লোগোর মতো সাইজ হয়ে গেছে না? কথা বলেন। হ্যাঁ ভাইয়া। কিন্তু এর সাইজ কি কমছে? জি না ভাইয়া। ভাইয়া এর সাইজ এটা default সাইজ size আপনি তো নেয় নাই। করছেন, এই যে 25 কিলোবাইটই আছে, সাইজ তো আর কমে নেই। আমার প্রসঙ্গটা হচ্ছে আপনার এখানে লাগবে এতটুকু একটা ইমেজ, আপনি এত বড় ইমেজ কেন ইউজ করলেন? এখন এটা না হয়তো আপনি ডেভেলপার, আপনি ভালো বুঝবেন, যে ক্লায়েন্ট সে কি বুঝবে যে বড় ইমেজের কারণে সমস্যা হতে পারে। আর এটার কারণে তো কাজ তো আর বন্ধ থাকতেছে না, বন্ধ থাকবে এটা করলে? আপনি তো কাজ না করতে ভাই, এটা ভালো ডেভেলপারের গুণ এটা হতে পারে? না। হতে পারে না। তাহলে আপনি কি করতে পারেন? আপনি যেটা করতে পারেন যে আপনি কোনো কিছু টুলস, যেমন হচ্ছে এটাকে আপনি এখন বলতে পারেন যে ভাই এটা সাইজ ছোট করার জন্য তো আপনাকে ফটোশপ শিখতে হবে। তো যারা ফটোশপ পারেন না তারা কি করবে? দরকার নাই, এটা আপনি যে পেইন্ট টুল আছে না, PAINT, পেইন্ট টুল, এই জায়গা থেকে আপনি কি জি। করতে পারেন? সাইজটা ছোট করে নিতে পারেন। এই জায়গা থেকে আপনি কি করতে পারেন? এই যে রিসাইজ করে ছোট করতে পারেন। আর সাইজ ছোট করলে কি হবে? মানে ওর সাইজ কমে যাবে না? ভাইয়া ইমেজের বর্ডার আর রেডিয়াস কি দেওয়া যাবে? কি করবেন? ইমেজের বর্ডার তারপরে রেডিয়াস, ওই যে চার কোণার দিকে কাট করে দেয় যে। যাবে না কেন ভাই? সব যাবে। আপনি যে আবার নতুন প্রসঙ্গ নিয়ে আসছেন, মানে না যাওয়া বলতে কোনো কিছু আছে নাকি? আপনি কিভাবে CSS সেটা জানতেছি না। আমরা যে প্রসঙ্গ সেই প্রসঙ্গ বলেন, যে আমরা একটা ইমেজের সাইজ এই জায়গা থেকে ছোট বড় করতে পারি। যেমন আমি এখান থেকে যদি আমরা এই যে ইমেজটা এখানে নিয়ে আসি, এই বাবু তো বিরিয়ানি খাইছি, দুধ খাইছি, রাত্রে কিছু খাওয়া লাগবে। এই জায়গা থেকে আমি ইমেজটা নিয়ে আসলাম, এখান থেকে আমি রিসাইজ করলাম, রিসাইজ করে এখানে পিক্সেল কিভাবে কি করবেন করে একটু সাইজ ছোট বড় করে দেন। এখানে হরিজন্টাল 320 আছে, আমি দিলাম হচ্ছে 100, আর এখানে আমি দিলাম মনে করেন যে ভার্টিক্যালি 50 করে, আমি এটা ওকে দিলাম। সাইজটা ছোট হয়ে গেল। আপনি এখানে কি করবেন? সেভ করবেন, সেভ অ্যাজ ব্যাচ 4 ইমেজেস, এটাকে আপনি রিপ্লেস করে দিবেন না? সেভ করে দিলাম, রিপ্লেস করে দিলাম। এখন ছোট হয়ে গেল সাইজটা। ছোট যদি হয়ে যায়, আচ্ছা ভাই রেশিও মেইনটেইন করব কিভাবে? রেশিও মেইনটেইন আপনি করতে পারবেন এখান থেকে। ওখানে তো বলে দেওয়া আছে যে এই যে একটাতে ক্লিক করতে হবে, সেটা হচ্ছে এই রিসাইজ করলেন, এখানে যে পার্সেন্টেজ দেওয়া আছে, এখান থেকে যদি আপনি রেশিও মেইনটেইন করতে চান তাহলে আপনি এখানে যা দিবেন এখানেও তাই পাবেন। বাট যদি আপনি এটা উঠাই দেন, এটা যদি আপনি উঠাই দেন, আপনি যে পিক্সেলে ক্লিক, সরি যে এখানে যে সরি মেইনটেইন স্পেস রেশিও, এটাতে আপনার ক্লিকটা উঠাই দিতে হবে। এই ক্লিকটা উঠাই দিলে আপনি এখানে যা দিবেন তাই নিবে, এখানে যা দিবেন তাই নিবে। আর এখানে যদি আপনি সেম রাখেন তাহলে এখানে যা দিবেন সেটার অনুসারে এখানে বসবে। এখানে আপনি হরিজন্টাল যা দিবেন সেই অনুযায়ী এটা বসবে। দেখ এটা প্রসঙ্গ না, আমাদের এখন সাইজটা কমছে কিনা সেটা দেখেন। সাইজটা কি কমছে? 6 কিলোবাইটে আসছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। 6 কিলোবাইটে আসছে। এখন এটা শুধু এভাবে না, যারা ফটোশপের কথা বলতেছেন, যারা ফটোশপ পারেন না তাদের তো মাথা ব্যথা। আমি একটা জিনিস সাইট দেখাচ্ছি, দেখেন ফটোপিয়া নামে একটা অপশন আছে, এরকম অনেক অপশন আছে। ফটোপিয়া, ফটোপিয়া নামে একটা জায়গা আছে যেখানে আপনার পুরা একটা ফটোশপের একটা ফ্লেভার দিবে, যেখান থেকে আপনি কি করতে পারেন? ফটোশপের কার্যক্রম চালাইতে পারেন। দেখতে পাচ্ছেন ফটোশপের ফ্লেভার পাচ্ছেন? জি ভাই। ফটোশপ কি করতে হবে আপনাকে? ফটোশপ তো আপনি নিজেও জানেন যে কত ভারী ভারী একটা সফটওয়্যার। সো ওটা আপনার কম্পিউটার ইনস্টল করলে পিসি কি হবে? নড়াচড়া করবে না, না? তো আপনার দরকার আছে যেটা আপনি অনলাইনে পাচ্ছেন, সেটা দরকার আছে? না ভাই। এখান থেকে আপনি সাইজ ছোট বড় করতে পারেন। এখন তাহলে আপনি সাইজ ছোট বড় বুঝলেন। এখন মনে করেন যে আপনি এটা করার পরও আমাদের প্রত্যেকটা ফাইলের এখানে কি দেওয়া আছে বলেন তো? জেপিজি, তার মানে এটা একটা ফাইলের ফরম্যাট।
জেপিজি এটা একটা ফাইলের ফরম্যাট। আপনি কোন জায়গাতে কোন টাইপের ইমেজ ইউজ করবেন সেটাও বোঝার বিষয় আছে। জেপিজি, পিএনজি, এসভিজি অনেক টাইপের ইমেজ আছে। যেমন আমরা ওই যে ফেব আইকনের সময় একটা আইকন ইউজ করতাম না, মনে আছে? আপনাদের ভয়েস ছোট হয়ে জিআইএফ আসছে, একটু সময় দেন আরেকটু। সেটা হচ্ছে যে আমরা ওই যে ফেব আইকনের সময় একটা ইমেজ ইউজ করতাম। আমি কিন্তু বলছিলাম যে দেখেন আপনি ওই জায়গাতে যে কোনো ইমেজ ইউজ করতে পারেন, বাট ফেভ আইকনটা ওই জায়গাতে সবাই ইউজ করে, আর কিছু অ্যাডভান্টেজ আছে সেটা আমি বলছি। তো আপনি জেপিজিটা ইউজ করতেছেন, জেপিজি যদি আপনি একটা ছোট ইমেজকে বড় করেন এটা কিন্তু ফেটে যাবে। জেপিজি একটা ছোট ইমেজ, একে আপনি কি করলেন হাইট ওয়াইডটা বড় করলেন, বাট ইমেজটা কি হবে ফেটে যাবে। বাট যদি আপনি এখানে পিএনজিটা ইউজ করেন তাহলে কিন্তু ফেটে যাবে না। মানে পিএনজি বুঝতে ইমেজ পারছি ভাই। তো আপনার ইমেজগুলো ইউজ করার ক্ষেত্রেও আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন জায়গাতে কোন টাইপের ইমেজ ইউজ করতে পারেন, ফেটে যাবে কিনা, এই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে। তো আরো যাই হোক, আমরা এটাতে কি সাপোজ হচ্ছে একটা পিএনজি ইমেজ নিয়ে আসলাম, পিএনজি ইমেজ। আচ্ছা এখানে আমরা যেটা ছিল পিএনজি ইমেজ, আইএমজি ইমেজ, আমরা একটা পিএনজি ইমেজ নিয়ে আসি। লাভই দেখি নাকি, দেখি ইমেজটা কি পিএনজি কিনা। এটা আমরা ঢুকাবো কোথায় আমাদের প্রজেক্টের ভিতরে, ভিতরে SHF ব্যাচ 4 এই CSS4 ইমেজেস এর ভিতরে আমরা কি দিব, এটা দিলাম হচ্ছে 2.2 দিলাম। এই ইমেজটা কিন্তু আগেরটা কি জেপিজি, পরেরটা কি পিএনজি। পিএনজি। দেখেন পিএনজি এর সাইজ কত, 8 কিলোবাইট, তাই না? এই সাইজ জি এই ভাই। ইমেজটা একটু নোট করি, এই লাইনটাকে কপি করে এই লাইনটাকে নোট করে এখানে আমি একটু দেই হচ্ছে 2.png। এই ইমেজটা পাচ্ছে না, পিএনজিটাকে আচ্ছা ভাই। বড় করি। সাপোজ হাইট দিলাম হচ্ছে 500, ওয়েট দিলাম হচ্ছে 300, একটু বড় করলাম, একটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন, কিন্তু বড় জি। হয়েছে তারপরেও কিন্তু সেই রকম ভাবে ফেটে যায় নাই, তুলনামূলক। আমি বলতেছি না যে একবারে ফাটবে না, ব্যাপারটা এরকম না, বাট পিএনজি ইমেজটা তুলনামূলক জেপিজি ইমেজের থেকে অনেকটা ভালো। দেখেন আমরা এই ইমেজটাকে কিন্তু বড় করলাম, তারপরেও কিন্তু সেই রকম ভাবে ফেটে যায় না। এখন এই ইমেজের সাইজ কত নরমালি, পিএনজি 8 কিলোবাইট। এই ইমেজটাকে যদি আমরা আরো ছোট করি, তাহলে এটা আরো সাইজ ছোট হয়ে যাবে না? জি ভাই। ছোট করলাম, মনে করেন যে আমরা এই যে পেইন্ট থেকে ছোট করলাম, করার পরে আমরা আরো কিছু করতে পারি, যেমন এটাকে আরো কম্প্রেস করতে পারি। কম্প্রেস কিভাবে করতে পারি, এই পিএনজি ইমেজটাকে আমরা আরো কম্প্রেস করতে পারি, যেমন হচ্ছে TINY টিনি পিএনজি নামে একটা অপশন জায়গা আছে, টিনি পিএনজি, টিনি পিক না পিএনজি নামে একটা সম্ভবত আছে, না এটা না, টিনি পিএনজি, টিনি পিএনজি ভাই, পিএনজি, হ্যাঁ টিনি পিএনজি, TINNY না পিএনজি, টিনি পিএনজি তো হওয়ার কথা। হ্যাঁ এটাই। এই যে টিনি পিএনজি, দেখেন আপনি একটা ইমেজকে বিভিন্ন ভাবে ছোট করলেন, করার পরে ওই ইমেজটাকে আরো ছোট করা যায়। এই যে টিনি পিএনজি বা এরকম অনেক সাইট আছে, যে সাইট থেকে আপনি কি করতে পারেন, ইমেজটাকে আরো ছোট করতে ছোট পারেন। করতে পারবো। এখানে আসলেন, আসার পরে ওই ইমেজটাকে আপনি এখানে আপলোড করে দেন। এই ইমেজটা কত ছিল মনে আছে, কত সাইজ ছিল, 8 কিলোবাইট না, 8 কেবি। 8 কিবি। আমরা দেখি আরো ছোট করতে পারি কিনা, ব্যাচ 4 CSS4 ইমেজেস, এই যে 2.png, এটাকে আমরা আরো ছোট করতে পারি কিনা দেখি। দেখেন এটা কত পার্সেন্ট, -5% কি করছে, ছোট করে দিছি। ছোট করে দিছে।
এবং -5% করছে, এটা কত 7.3 কিলোবাইট হচ্ছে, মানে এর থেকে নিচে আর এটা সম্ভব না। কিন্তু আসলে এই ইমেজটা আর বেশি ছোট করা সম্ভব না, কিন্তু অনেক ইমেজ আছে যেটা আরো ছোট করা সম্ভব, বুঝতে পারছেন? এটা মাত্র 5% ছোট হয়েছে, কিন্তু অনেক ইমেজ আছে যেটা আপনার 50%, 60%, 70% পর্যন্ত ছোট হয়। বাট যাই হোক, ছোট তো কিছু ছোট হচ্ছে তো নাকি? আমি জানি জি এটাকে ভাইয়া। আপনি হয়তো গুরুত্ব সহকারে দিচ্ছেন না, কিন্তু যখন আপনি বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন কিন্তু এই ছোট ছোট বিষয়গুলা একটা বড় বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। এই ছোট ছোট বিষয়গুলা বড় বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। তো এই ছোট ছোট বিষয়গুলা খেয়াল করতে হবে, যাতে আপনার ওই ভালো ডেভেলপার হওয়ার জন্য কিছু তো বৈশিষ্ট্য দরকার। কারণ ইমেজ ছোট না করলে যে আপনি ডেভেলপার হতে পারবেন না, ব্যাপারটা এরকম না। কিন্তু যদি আপনি ভালো ডেভেলপার হইতে চান তাহলে আপনাকে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এরপরে দেখেন আমার আরো একটা ইমেজ আছে যেটা হচ্ছে আপনার এসবিজি ইমেজ, এসবিজি একটা ইমেজ আছে। ইমেজ তো বিভিন্ন প্রকার আছে, তার মধ্যে একটা এসবিজি নামে একটা ইমেজ আছে। হ্যাঁ, মনে করেন যে এটা সম্ভবত এসবিজি কিনা দেখি ডাউনলোড করে। এই টাইপের একটা ইমেজ কাজ করে, এটা এসবিজি না, সরি, এসভিজি। এখান থেকে ভাবে পাওয়া যাবে না। পাওয়ার তো কথা, পাবো না এখান থেকে। যে কোনো কিছুর নাম দিয়ে এসভিজি সার্চ দিলে তাহলে ওটার ইমেজ পাওয়া যাবে। হ্যাঁ, আনড্র নামে একটা ওয়েবসাইট আছে, এখানে পাওয়া যায়। কোথায়? আনড্র ওয়েবসাইট, আনড্র, ANDRO, এই যেটা AW। হ্যাঁ হ্যাঁ, আন্ড্রতে ঢুকলাম, এটা ডাউনলোড করতে পারবো এখান থেকে। ইমেজের অনেক সাইট আছে না, সাইট আছে তো অনেক। ব্রাউজ নাও, ব্রাউজ নাও। মানে আনস্প্ল্যাশ একটা সাইট আছে ইমেজ ফ্রি ইমেজ। সার্চ করবো কোথায়? এই যে ভাই উপরে অপশন, আপনার হাতের ডান পাশে ভাইয়া। ও আচ্ছা, এসভিজি দেখি কিছু আসে কিনা এগুলা। ভাই এখানে যেগুলো আছে সবই এসভিজি টাইপ। আচ্ছা ঠিক আছে, একটা ডাউনলোড করি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে এটা এসবিজি পাইছি না, এটাকে আমি একটু ডাউনলোড জি, হয়ে যাক, এটাকে আমি একটু নিয়ে যাই আমার প্রজেক্টে। এই এসবিটা হচ্ছে আরো বেশি স্ট্রং, এটাকে আপনি টানা হেসা যা কিছুই করেন না কেন কোনোভাবে এটা ফাড়াইতে পারবেন না। এই এসবিজি ইমেজটা সবচেয়ে বেশি হয় কোথায়? লঘুতে ইউজ হয়। লঘু গুলাতে সবচেয়ে বেশি কোথায় কি হয়? এসবিজি ইমেজ ফরম্যাটটা ইউজ হয়। কারণটা হচ্ছে একে আপনি যা কিছুই করেন না কেন কি হবে না, নড়াচড়া ফাটবে না। ফাটবে না। হ্যাঁ, তো এখানে আমি দিলাম হচ্ছে 3.svg। এখন এই ইমেজটা আমি হচ্ছে এখানে নিয়ে আসতে চাচ্ছি, এই জায়গাতে মনে করেন যে আমি শো করাবো, বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই। এখানে আমি একটু শো করাই 3.svg, আর একটু রিলোড দেই, ব্যাপারটা আসছে কিনা দেখি। এই যে আসছে, তাই না? জি ভাই। আপনি কিন্তু আপনি এই যে জুম করেন না, যা কিছু করেন না কেন দেখবেন যে এটা ফাটবে না কিন্তু। হ্যাঁ, এসবিজি কিন্তু গুরুত্ব অপরিসীম, মানে এটা ফাটবে না। তো আমার এটাও দেখা উদ্দেশ্য না, আমার দেখার উদ্দেশ্য এই জায়গাতে যে এসবিজি ইমেজটাকে আমরা তো এইভাবে করে হাইট, ওয়েট, কালার টালার যা ইচ্ছা তাই দিতে পারি, কিন্তু এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এটাকে আপনি অন্যভাবে হ্যান্ডেল করতে পারবেন। এটাকে আপনি কি করতে পারবেন? অন্য ভাইরাল করতে পারবো। অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। তার আগে আমি একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে এসভিজিটার হচ্ছে ফুল মিনিংটা হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স এটা একটা ইম্পর্টেন্ট একটা টপিক হতে পারে, আপনাকে একটু আলাদাভাবে স্টাডি এটা নিয়ে করতে হবে। এই এসভিজি নিয়ে আপনাকে এটা একটু আলাদাভাবে স্টাডি করতে হবে, বিকজ অফ এই এসভিজিটা নিয়ে আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে। এসভিজি নিয়ে আসলে অনেক কিছু করা যায়, এসভিজি নিয়ে আসলে অনেক কিছু করা যায়। আমরা হয়তো তেমন কিছু জিনিস দেখাবো না, আপনাকে বেসিক একটা জিনিস দেখাতে চাচ্ছি যে এই এসভিজিটাকে আপনি কি করতে পারেন। আপনার এই জায়গাতে বিভিন্ন এক্সটেনশন, আমরা যে কোড এডিটরটা ইউজ করতেছি এই জায়গা থেকে বিভিন্ন এক্সটেনশন অ্যাড করা যায় আপনার কাজগুলোকে আরো সহজ করার জন্য। যেমন আমরা এসভিজিটার এই যে হাইট ওয়েট যেটা আছে,
এগুলো আমরা এই জায়গা থেকে চেঞ্জ করব না, এটা আমরা এই ইমেজের বিভিন্ন জায়গা থেকে চেঞ্জ করব। আমরা এই জায়গাতে দেখবেন যে এক্সটেনশন, এই যে এই জায়গাতে দেখবেন যে এক্সটেনশন লেখা আছে, দেখতে পাচ্ছেন? একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ, আচ্ছা, এই এসভিজি তে যে ধরনের এইচটিএমএল যে ধরনের কোড গুলো ব্যবহার করে একটা এসভিজি ক্রিয়েট করার জন্য, সেটা কি এইচটিএমএল এর আওতায় পড়ে নাকি এক্সএমএল এর আওতায় পড়ে? আমরা সেই জায়গাতেই আছি, সেই পয়েন্টটা দেখানোর জন্য আপনাকে এই এতদূর পর্যন্ত এত কথা বলতেছি। আমরা দেখেন এই যে এক্সটেনশন আসতেছে, এক্সটেনশন আসার পরে আপনি এই জায়গাতে বিভিন্ন এক্সটেনশন অ্যাড করতে পারেন। আপনার এই কোড এডিটরে বিভিন্ন ফিচার অ্যাড করার জন্য এই কোড এডিটরে, আপনার এই যে কোড এডিটরটা ইউজ করতেছেন, এই কোড এডিটরে বিভিন্ন ফিচার অ্যাড করার জন্য আপনি এখানে বিভিন্ন এক্সটেনশন অ্যাড করতে পারেন। যেমন আপনি মোবাইলটা ইউজ করতেছেন, তো মোবাইল ইউজ করতেছেন, আপনি চাচ্ছেন যে আপনার মোবাইলে একটা অ্যাপস থাকুক, যে অ্যাপসটা দিয়ে ফোন নাম্বারগুলো ট্র্যাক করা যায়। ট্রু কলার আছে না, ট্রু কলার? জি ভাইয়া। তো ওই ট্রু কলার অ্যাপসটা আপনি কখন দরকার হবে? যখন আপনি মনে করবেন যে আমার দরকার ব্যাপারটা, তখন আপনি ট্রু কলার ইউজ করতে পারেন। আবার আপনার অন্য একটা দরকার হচ্ছে যে আপনি হচ্ছে কোন একটা ভিডিও প্লেয়ার একটা অ্যাপস ইউজ করতে পারেন, অথবা লাইকি, বা যেটা মেইন কথা আপনার যখন যেটা প্রয়োজন হচ্ছে তখন সেটা আপনি ইনস্টল করে নিচ্ছেন আপনার মোবাইলে, যাতে আপনার মোবাইল ওই অ্যাপস গুলো থাকলে আপনার মোবাইল দিয়ে ওই কাজগুলো করতে পারেন। আপনি যেহেতু এটা একটা ধরনের মোবাইল, এখন এখানে আপনি অ্যাডিশনাল কোনো ফিচার অ্যাড করতে চাচ্ছেন, যেটা দিয়ে আপনার এই কোড এডিটরটা আরো একটু কি হয়, অ্যাডভান্স কিছু একটা হয়, তো সেটার জন্য আপনি এখান থেকে বিভিন্ন এক্সটেনশন অ্যাড করে সেই জিনিসগুলো করতে পারবেন। আমাদের দরকার হচ্ছে এই এসভিজি এই ইমেজটাকে বিভিন্ন ভাবে রিইউজ, মানে একটু মডিফাই করতে পারি, সেটার জন্য আমরা এখানে লিখতে পারি এসভিজি ভিউয়ার নামে একটা এক্সটেনশন আছে, এসভিজি ভিউয়ার। এই এসভিজি ভিউয়ার এই এক্সটেনশনটা আমি এখানে ইনস্টল করতে হবে। ইনস্টল যদি আমি এখানে করি, দেখেন কি ঘটনা ঘটে। এসভিজি ইমেজ ভিউয়ার, এটা আমি এসভিজি ইমেজ গুলাকে ভিউ করার জন্য একটা এক্সটেনশন দিব। আমি আবার বলে রাখি, এই এক্সটেনশনটা অ্যাড করলে আপনার প্রজেক্টে কোনো কিছু সমস্যা হবে না বা কোনো আপনি অ্যাডভান্টেজ পাবেন না, শুধু এই কোড এডিটরে আপনি কাজ করার ক্ষেত্রে আপনি অ্যাডভান্টেজ পেতে পারেন। বুঝতে পারতেছেন? এটা ইনস্টলটা হতে থাকুক, দেখেন এটা ইনস্টল হোক, তাহলে আমরা একটু নেক্সট আলোচনায় যাইতে পারি। আপনারা মনে হচ্ছে 54 জনই দেখতে পাচ্ছি। আপনারা ক্লাস কি সবাই আছেন, না হয়তো ক্লাসে জয়েন করে চলে গেছে? জি ভাই আছি। আসি ভাই আসি। আজকের ক্লাসটা আসলে আমি জানি না আপনাদের মজা পাওয়ার কথা না, কারণ আজকের ক্লাসটা আসলে কেমন যেন হয়ে যাচ্ছে। আমার নিজের কাছেও আমি বোরিং লাগতেছে ভাইয়া। নিজেও ক্লাসটা আসলে করাইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না, কিন্তু কিছু টপিকস তো কভার করা দরকার, এই জন্য করা হচ্ছে। তারা আজকে ক্লাসটা করাইতাম না, মানে আমি আজকে না হলে এই শুধু এসবিজিটা দেখে যাই, দেখে তো আমরা ক্লাস শেষ করব। সামনের দিন আমরা একটু প্রথম থেকে একটু ভালো মতো আলোচনা। সিএসএস এ ওই যে বিভিন্ন ইউনিট নিয়ে যদি কিছু বলতে হয়। আপনারা কিভাবে কথা বলছেন? কথা শুনতে পাচ্ছি না কেন? আমার মাইক্রো কোনো সমস্যা না, আমি কানে সমস্যা হচ্ছে? ভাই সিএসএস এর বিভিন্ন ইউনিট আছে না, এই ইউনিট গুলো নিয়ে একটু আলোচনা করার জন্য বলছি। হ্যাঁ, ওটা থাকবে, যেমন পিক্সেল, পার্সেন্টেজ এরকম। আর আচ্ছা ঠিক আছে, আমি একটু মুখে মুখে বলে দিই, শোনেন আমি একটু মুখে মুখেই বলে দেই। আপনি গুগল, আচ্ছা মুখে নামে একটু যাই, এই জায়গাতে আসি, তখন ওরা ডাউনলোড হতে থাকুক। আমি যদি এই জায়গাতে লিখি সিএসএস ইউনিট, সিএসএস যদি ইউনিট লিখে সার্চ করি, W3 স্কুলেও আপনি যদি আসেন, দেখবেন যেখানে অনেকগুলা ইউনিটস এর কথা বলতেছে। এই যে দেখেন সেন্টিমিটার, mm, ইঞ্চি, পিক্সেল, পিটি, পিসি, এরকম অনেক ইউনিট আছে। এবং 1 পিসি সমান 1 পিটি, আবার 1 পিটি সমান এত ভাগে এত, এটা কি? আবার পিক্সেল সমান 1 পিএক্সেল সমান কত, এত। এটা একটা জিনিস আমি বলি আপনাকে, আপনারা যারা গ্রামে আছেন এখনো, আগেকার সময়ে ধান, আলু বা কোনো কিছু মেজারমেন্ট করা হতো যে শের দিয়ে, শের কথাটা পরিচিত মনে আছে? এখনো ভাইয়া করা হয়। এখনো চলে। বলো তো। আবার যদি আপনি তেল কিনতে চান, এখন তেলের দাম অনেক বেশি, আপনারা বাজার তো করেন না, এসব তো খবর টবর আমি রাখেন। করি। 150 টাকা। তো এখন কিন্তু সয়াবিন আমার তেল 50 অনেক- সামলাইতে হয়, আমার করতে হয়। আপনি যদি তেল কিনতে চান, চিনির দাম বেড়ে গেছে অনেক। হ্যাঁ, তেল কিন্তু ভাই আপনি চাইলে কেজিতেও কিনতে পারেন, আবার লিটারও কিনতে পারেন, পারেন না? পারি ভাইয়া। পারেন। এখন কেজিতে যতটুকু ওয়েট, মানে 1 কেজিতে তেল যতটুকু হবে, 1 লিটারে তার থেকে কম হয় না সামান্য একটু?
জি ভাই। কম হয়। তাহলে 1 কেজি তেলের দাম যা হবে 1 লিটার তেলের দাম একটু কম হবে না? জি ভাই। ব্যাপারটা একদম এক্স্যাক্টলি ব্যাপারগুলো হচ্ছে এরকম। আপনি একটা জিনিস মেজারমেন্ট করবেন, সেই মেজারমেন্টটা আপনি কিভাবে করবেন? কেজিতে করবেন না শেয়ারে করবেন, অথবা লিটারে করবেন না হচ্ছে আপনি কেজিতে করবেন? সেই জিনিসগুলো হচ্ছে এই জিনিসগুলা। সবচেয়ে পপুলার যেটা আমরা প্র্যাকটিস করতেছি পিক্সেল, এই পিক্সেলটা আমরা ইউজ করার পিছনে কারণটা হচ্ছে, যেমন আপনাকে যদি শেয়ার, আপনি যদি শেয়ার নিয়ে যদি আপনি ইন্ডিয়াতে বলেন যে আমরা শেয়ারে মাপে দেন আমাদের, বা আপনি আমেরিকাতে গিয়ে যদি বলেন আমরা শেয়ারে মেপে দেন, ওরা কি শেয়ার বুঝবে? না ভাইয়া, বাট ওরা কি কেজি কেজি বোঝে না? বুঝি। বুঝবে তার মানে কেজিটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা সারা পৃথিবীর লোক বোঝে। তেমনি ভাবে পিক্সেলটা হচ্ছে স্ট্যান্ডার্ড, সারা পৃথিবীর মানুষ এটাই সবচেয়ে বেশি ইউজ করে, এটাই বোঝে। কিন্তু আপনি অনেকে দেখি ভাইয়া সেন্টিমিটার ইউজ করে। আমি এই যে আপনাকে তো বললাম, আপনি তেল লিটারেও করেন, তেল তো লিটারেও কিনে। না, বেশিরভাগ মানুষ সেন্টিমিটার ইউজ করে, হ্যাঁ, সেটাই না, না, দেখলাম না, আর কি। সবচেয়ে বেশি ইউজ করে পিক্সেল, সবচেয়ে হ্যাঁ, এটা ঠিক। ইউজ হয় হচ্ছে পিক্সেল। সেন্টিমিটার এইসব জিনিসগুলো কম ইউজ হয়, কিন্তু করা যাবে না, ব্যাপারটা এরকম না। আপনি দেখবেন যে বিভিন্ন দেশে আপনি, ভাই আমরা হচ্ছে বাংলাদেশে পার্সপেক্টিভে দেখবেন, ফিনান্সিং মার্কেটে দেখবেন যে হয়তো আমরা দেখবেন যে পিএইচপি তে সবচেয়ে বেশি কাজ করে, পিএইচপি প্রোগ্রামিং। কিন্তু জি। দেখবেন অন্যান্য দেশে পিএইচপি কিন্তু বেশি ইউজ হয় না, হয়তো ওখানে পাইথন বেশি চলতেছে। আমার কথা বুঝতে পারতেছেন? আমার বলতে চাচ্ছি যে বুঝতে পারতেছি ভাই। ডিপেন্ড করে এক একটা দেশে কিন্তু এক একটা জিনিস বেশি ইউজ হয়, তাদের কোডের প্যাটার্নটা কিন্তু আলাদা। দেখবেন যে অন্যান্য দেশে কোডের প্যাটার্ন, আমরা বাংলাদেশ থেকে যতটুকু ভাবে শিখি বা অন্য দেশ থেকে যেভাবে শিখি না কেন, আমাদের হয়তো এইভাবে আমরা করতেছি, কিন্তু বা আমরা যেভাবে চিন্তা করতেছি। মূলত পিক্সেলটা আমরা যেটা বলার চেষ্টা করতেছি, পিক্সেলটা হচ্ছে সারা ওয়ার্ল্ডে, এই জায়গাটা এটা স্টার চিহ্ন দেওয়া আছে, এটা সারা ওয়ার্ল্ডে এটা পপুলার একটা জিনিস, সবাই এটা ইউজ করে, এই জন্য আমরা এটা শিখতেছি। কিন্তু আপনি যেহেতু এই জায়গা থেকে আসেন, দেখেন আমরা কিন্তু এটা পার্থক্য বলে দেওয়া আছে যে কোনটা থেকে কত বাইট, যেমন 1 বাইট সময় কত, 1 কিলোবাইট সময় কত, ব্যাপারটা এইরকম জিনিসগুলো আছে। এটা আপনি যে কোনোটাতে মেজারমেন্ট করতে পারবেন, মেজার করার জন্য যে আমরা মেজার করব, কিলোতে মেজার করব না লিটারে করব, কেজিতে করব, সোয়াশে করব, ব্যাপারটা হচ্ছে এইরকম। সেই মেজারমেন্ট করার জন্য আপনি এইরকম অনেকগুলো অপশন আছে, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। ওখানে পিক্সেলই করতে হবে, ব্যাপারটা এরকম না। তবে একটা ভালো পয়েন্ট এটা, আপনি এটা দেখতে পান যে কোন কত কত পিক্সেলে কত কি হয়, পিজিতে কত হয়, কত সেন্টিমিটার কত পিক্সেল, এই জিনিসগুলো আপনারা একটু স্টাডি করতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার পিক্সেলের বিষয় আসলে। যাই হোক, আমাদের এটা ভাই আমরা ইমেজের জায়গা, হ্যাঁ এই যে এসবিজিবি ইনস্টল হইছে না? হ্যাঁ, আমরা এই জায়গাতে আসি। আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, বুঝতে পারছেন? আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি এই যে ইমেজেতে ক্লিক করি, ইমেজেতে ক্লিক করার পর যদি আপনি এসভিজি তে ক্লিক করেন, যে এসভিজি যেটা আছে, এসভি তে যদি আপনি ক্লিক করেন, দেখবেন যে এইরকম অনেকগুলো কোড দিচ্ছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। এই কোডগুলা থেকে, এটা একটা বড় ইমেজ, তো এখানে ওখানে ডাউনলোড করছে, এই জন্য অনেক বেশি কোড দিছে। যাই হোক, এই কোডগুলা থেকে আপনি এটার পুরা জিনিসটাকে, ওই ইমেজটার পুরা জিনিসটাকে আপনি কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। ওই ইমেজের মধ্যে যা যা বৈশিষ্ট্য আছে ভিতরে ভিতরে, সেই জিনিসগুলো আপনি এখান থেকে বিভিন্ন কোড চেঞ্জ করে করে এই জায়গাতে আপনি করতে পারবেন। আমি এখানে দেখতে পাচ্ছি না, যেমন যে হাইট, ওয়েট, এটা সব দেওয়া, দেখছেন? অপাসিটি কত, 0.5 অপাসিটি, অপাসিটি যদি আপনার দেখাই নাই, এখানে হাইট কত হবে, ওয়েট কত হবে, এই জায়গাতে আপনি হাইট ওয়েট কমাই দিবেন, সেটা কমে যাবে। এই যে ফিল কালারটা কত কি হবে সেটা আপনি বলে দিতে পারেন। এই জিনিসগুলো আপনি সবকিছু এখানে বলে দিতে পারেন। এই জন্যই আসলে মূলত এই জিনিসটা, এই 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 ভিউয়ারটা আমরা ইউজ করলাম। যদি আপনি ওই কি জানো, ওই এক্সটেনশনটা যদি আপনি ইউজ না করতেন, তখন কিন্তু আপনি ইমেজে ক্লিক করলে এটা দেখাইতো না। বুঝতে পারতেছেন আমার কথা? বুঝতে পারছি ভাই। এক্সটেনশনটা ইনস্টল করার পরেই আপনি ইমেজে ক্লিক করলে এরকম একটা অপশন দেখাচ্ছে, আদারওয়াইজ কিন্তু দেখাইতো না। আপনি এখানে যে আপনি কি করতে পারবেন, হাইটটা বাড়াই দেন, দেখো 886 পিক্সেল দেওয়া আছে না, আমি দিলাম হচ্ছে মনে করেন যে 200 দিয়ে যে আমি রিলোড দেই, ছোট হয়েছে? হ্যাঁ ভাই, ছোট হয়ে গেছে। মানে সবকিছুই করা পসিবল, এখানে আপনাকে খুঁজে বের করতে হবে কোনটা কি দেওয়া আছে। তো মেইন কথা আমার দেখানোর উদ্দেশ্য ছিল এরকম যে আপনি এসভিজি টা ইমেজ ইউজ করলে আপনার এই ফ্লেভারটা আপনি পাবেন। এটা দেখেন, ওই যে বললো যে এক্সএমএল, এটা কিন্তু এইচটিএমএল না, এটা কিন্তু এক্সএমএল ফরম্যাট, এক্সএমএল। এটা যদিও আপনাদের সিলেবাসের মধ্যে নাই, বাট এই এক্সএমএল নামে আরেকটা ল্যাঙ্গুয়েজও আছে আলাদা, বুঝতে পেরেছেন?
বুঝতে পারছি অ্যাজ লাইক অ্যাজ এইচটিএমএল এর মতো, অ্যাজ লাইক অ্যাজ এইচটিএমএল এর মতো এটা একটা জিনিস, এটা হলো এক্সএমএল ফরম্যাট আপনাকে দিবে। তো এই হচ্ছে আপনার ইমেজের বিষয় আছে। ইমেজটা আসলে আমার সত্যি বলতে ইমেজ নিয়ে একটা ক্লাসই হয়, কিন্তু সংক্ষিপ্ত আকার যতটুকু পারছি বুঝাইছি আর কি। তো বাট সামারি গুলো আমি বলার চেষ্টা করছি। এখন এখান থেকে ওই কোর পয়েন্ট গুলা নিয়ে আপনাকে একটু স্টাডি করতে হবে যে জেপিজিটা কি হচ্ছে, পিএনজিটা কখন ইউজ করবে, ইমেজ গুলো আমার ছোট কেন প্রয়োজন, কেন দরকার। তো এই বিষয়গুলো নিয়ে আপনি একটু পড়াশোনা করেন, করে সামনের দিন একটা কাজ করেন, সামনের দিন একটা বিজনেস ওয়েবসাইট ডিজাইন করেন। বিজনেস ওয়েবসাইট, সেটা যে কোনো বিজনেস হতে পারে, সেটা যে কোনো বিজনেস হতে পারে, সেখানে যেন মিনিমাম 2 থেকে 3টা পেজ থাকে, মিনিমাম 2 থেকে 3টা পেজ থাকে। যেমন কন্টাক্ট আস একটা পেজ, তারপরে আপনার হচ্ছে অ্যাবাউট আস এটা একটা পেজ, আর একটা হোম পেজ, এই 3টা পেজ যেন থাকে। একটা বিজনেস সাইট ডিজাইন করবেন। আমি যখনই আপনাকে বলতেছি বিজনেস সাইট ডিজাইন করতে হবে, আপনার প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে এই বিজনেস সাইট ডিজাইন গুলো আপনাকে স্টাডি করা, যে বিজনেস সাইটের ডিজাইন গুলো কেমন হয়। তো আপনি স্টাডি করলেন 1 ঘন্টা 2 ঘন্টা, তারপর বিভিন্ন ওয়েবসাইট দেখলেন, দেখার পরে এখন আপনি কি করবেন? আপনি এখন বিভিন্ন ওয়েবসাইটের ইনফরমেশন গুলো চিন্তা করেন যে আমি এই ওয়েবসাইটের হেডিংটা পছন্দ হয়েছে, আমি এইরকম ডিজাইন করার চেষ্টা করব। আপনি পারবেন কি পারবেন না সেটা কখনকার বিষয়, পরের বিষয়। পারবেন কি পারবেন না সেটা চিন্তা করবেন পরে, কিন্তু আপনি আগে ফিক্সড করতে হবে যে আমি এটা 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 করতে চাচ্ছি। আমার এই বিজনেস ওয়েবসাইটে ব্যানার থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে। এটা আপনি আগে চিন্তা করবেন। চিন্তা করার পরে আপনি একটা একটা করে সেকশন নিয়ে কাজ করবেন, একটা একটা করে ওই হেডার সেকশন নিয়ে কাজ করবেন। হেডার সেকশন কাজ শেষ হবে, তারপরে আপনি ওই যে স্লাইডারে আসেন, স্লাইডার শেষ কাজ করবেন, তারপরে আপনি বডিতে কাজ করবেন, তারপরে ফুটারে কাজ করবেন। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছি ভাইয়া